একটু দাঁড়াও, ফোকাসটা ঠিক করছি। এবার ঠিক আছে, স্টার্ট করব। এবার ঠিক আছে, লেখা বোঝা যাচ্ছে? স্টার্ট করব। ঠিক আছে। তো আজকে আমরা তোমাদের ক্লাস 10-এর চলতরিৎ অধ্যায়ের তড়িৎ চুম্বকত্ব স্টার্ট করছি। তো এই পর্যন্ত আমরা পড়েছিলাম যে যদি হচ্ছে কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তাহলে তার ফলে তাপ উৎপন্ন হচ্ছে, ওহমের সূত্র, রোধ নির্ণয়, বিভিন্ন সমবায়, এগুলো পড়েছিলাম। এবার এই অংশে আমরা পড়ব হচ্ছে কারেন্টের এফেক্ট, অর্থাৎ কোনো পরিবাহের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তার এফেক্টে কি কি হতে পারে। তো তড়িৎ চুম্বকত্ব মূলত তিনটে বিষয় নিয়ে, তড়িৎ চুম্বকত্ব মূলত তিনটি বিষয়ের হচ্ছে সমষ্টি। একটা হচ্ছে তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া, একটা হচ্ছে এর উল্টোটা চুম্বকের উপর তড়িৎ পরিবাহীর ক্রিয়া, আর একটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। তো এই সংক্রান্ত এই তিনটে বিষয় নিয়ে হচ্ছে তড়িৎ চুম্বকত্ব। আচ্ছা, এবার এই তড়িৎ চুম্বকত্বে আমরা মূলত কি পড়বো? আমরা পড়বো যে কোনো পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার ফলে কি কি নতুন ঘটনা আমরা লক্ষ্য করছি এবং তার যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো মূলত আমরা দেখবো এর মধ্যে। তো তড়িৎ চুম্বকত্ব, এটা হচ্ছে বিষয়টা কিভাবে আসলো। তড়িৎ এবং চুম্বক এই দুটোর মধ্যে কিন্তু একটা গভীর সম্পর্ক আছে, যেটা মানুষ এর আগে মানে হাজার হাজার বছর ধরে মানুষ হচ্ছে চেষ্টা করছিল এটা সম্বন্ধে জানার, যে তড়িৎ এবং চুম্বকের মধ্যে কি সম্পর্ক আছে বা একটার ফলে অন্যটা কিভাবে প্রভাবিত হয়। কিন্তু আজ থেকে প্রায় 200 বছর আগে, এটা 2020, প্রায় 1820 সালে বিজ্ঞানী হেনরি ক্রিস্টোফার ওরস্টেড, যাকে আমরা বিজ্ঞানী H.C. ওরস্টেড নামেই বেশি চিনি, তো বিজ্ঞানী ওরস্টেড তার গবেষণামূলক পরীক্ষার সাহায্যে প্রথম দেখালেন যে তড়িৎ এবং চুম্বক কিভাবে সম্পর্কিত। তো এটাকে আমরা হচ্ছে বিজ্ঞানী ওরস্টেডের পরীক্ষা হিসেবে পরিচিত। তো সেই পরীক্ষাটা আমরা প্রথমে পড়ব, তাহলে আমাদের একটা ধারণা আসবে যে তড়িৎ এবং চুম্বকের মধ্যে তড়িৎ এবং চুম্বক পরস্পর কিভাবে সম্পর্কিত। ঠিক আছে, 1820 সালে বিজ্ঞানী H.T. ওরস্টেড তার যে হচ্ছে গবেষণাগুলো সেগুলো লিপিবদ্ধ করেন এবং একটা পরীক্ষার মাধ্যমে, সহজ পরীক্ষার মাধ্যমে তিনি তড়িৎ এবং চুম্বকের মধ্যে কি সম্পর্ক আছে সেটা হচ্ছে উপস্থাপিত করেন। তো এটাই হচ্ছে বিখ্যাত ওরস্টেডের পরীক্ষা হিসেবে পরিচিত, যেটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। তো এবার আমরা ওরস্টেডের পরীক্ষাটা পড়ব। ঠিক আছে, এবার ওরস্টেডের পরীক্ষার মূল কথা কি, ওরস্টেডের পরীক্ষার মূল কথা কি সেটা প্রথমে না বলে সরাসরি প্রথমে পরীক্ষাতে চলে যাচ্ছি। তো ধরে নাও এটা একটা ব্যাটারি, এটা একটা তড়িৎ কোষ বা একটা ব্যাটারি, এর সঙ্গে একটা পরিবাহী তার যুক্ত করা হয়েছে। ঠিক আছে, এটা একটা তড়িৎ কোষ বা ব্যাটারি, এর সঙ্গে একটা পরিবাহী তার যুক্ত করা হয়েছে, এবি একটা পরিবাহী তার। এবার এই পরিবাহী তারের নিচে একটা চৌম্বক শলাকা রাখা হয়েছে, একটা স্ট্যান্ডের উপর চৌম্বক শলাকা রাখা হয়েছে। আচ্ছা, চৌম্বক শলাকা কি? চৌম্বক শলাকা হচ্ছে ধরো এটা একটা স্ট্যান্ড, এর উপর হচ্ছে একটা চুম্বক রাখা আছে, ক্ষুদ্র চুম্বক। এবার চুম্বক শলাকার বৈশিষ্ট্য হচ্ছে চুম্বক শলাকাটা কিন্তু যদি হচ্ছে
এরপর কোনো বল কাজ করে তাহলে এটা যে কোনো দিকে ঘুরতে পারবে। এটা যেমন যে কোনো দিকে ঘুরতে পারবে, কিন্তু মানে এটা কিন্তু বদ্ধ নয়, জাস্ট আটকানো আছে, কিন্তু এটা কিন্তু ফ্রি ভাবে মুভ করতে পারে। তো এই যে চুম্বক শলাকা, এটাও কিন্তু হচ্ছে যদি এরপরে বল প্রযুক্ত হয় তাহলে চুম্বক শলাকাটা ফ্রি ভাবে যে কোনো দিকে মুভ করতে পারবে। এটা হচ্ছে চুম্বক শলাকা, এরকম ব্যাপারটা, জাস্ট স্ট্যান্ডের সঙ্গে আটকানো আছে, এটা ফ্রি ভাবে মুভ করতে পারবে যদি এরপরে বল প্রযুক্ত হয়। ঠিক আছে, তো চুম্বক শলাকার সবসময় যে কোনো চুম্বকের একটা উত্তর মেরু থাকে, একটা দক্ষিণ মেরু থাকে। তো ধরলাম এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু। এবার ওরস্টেড হচ্ছে কি দেখালেন, যে তারের মধ্যে দিয়ে কিছু না কিছু পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, যেহেতু ব্যাটারির সঙ্গে আমরা যুক্ত করেছি। তো এবি পরিবাহের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার ফলে কিন্তু এই যে চুম্বক শলাকা সেটা বিক্ষিপ্ত হচ্ছে। ঠিক আছে, যখনই পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে তখনই এই চুম্বক শলাকা বিক্ষিপ্ত হচ্ছে। এবার বিক্ষেপের দিকটা কোন দিকে, তার জন্য আমার পরীক্ষা হচ্ছে বাকি বিষয়গুলো পড়তে হবে। তো ওরস্টেডের পরীক্ষাটা কিন্তু খুব সিম্পল, যে যখনই কোনো তারের মধ্য দিয়ে বা পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার প্রভাবে ওর চারপাশে থাকা বা ওর আশেপাশে থাকা একটা চুম্বক শলাকা বিক্ষিপ্ত হচ্ছে। তো এবার বলো যে কোনো চুম্বককে বিক্ষিপ্ত করতে পারে কে? কোনো চুম্বককে বিক্ষিপ্ত করতে পারে অন্য কোনো চুম্বক বা কোনো চুম্বক ক্ষেত্র, তাই না? কোনো চুম্বক বিক্ষিপ্ত হবে কখন? যদি তার উপর হচ্ছে একটা চুম্বকীয় বল কাজ করে, বা অন্য কোনো চুম্বকের উপস্থিতি থাকলেই অন্য কোনো চুম্বক বিক্ষিপ্ত হবে। তো যেহেতু এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এই চুম্বক শলাকাটা বিক্ষিপ্ত হচ্ছে, তো তার মানে এখান থেকে ওরস্টেড সিদ্ধান্ত করলেন যে নিশ্চয়ই এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে এর চারদিকে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। চুম্বক ক্ষেত্র কি? চুম্বক ক্ষেত্র আসলে এক ধরনের চুম্বকীয় বল। তো সেই বলের প্রভাবে এই চুম্বক শলাকাটা বিক্ষিপ্ত হচ্ছে। এবার চুম্বক শলাকার বিক্ষেপ বলতে সাধারণভাবে উত্তর মেরুকে বোঝানো হয়। ঠিক আছে, চুম্বক শলাকার বিক্ষেপ বলতে সাধারণভাবে হচ্ছে উত্তর মেরুকে বোঝানো হয়। তো যদি এইভাবে রেখে দেওয়া হয় তারের নিচে চুম্বক শলাকা, তাহলে দেখা যাবে যে চুম্বকের উত্তর মেরুটা এই দিকে বিক্ষিপ্ত হচ্ছে, অর্থাৎ চুম্বকের উত্তর মেরুটা হচ্ছে পূর্ব দিকে বিক্ষিপ্ত হচ্ছে। এখন তো পরিষ্কার দেখা যাচ্ছে, তাই তো? আবার বলছি, পরীক্ষাটা বিভিন্ন বিষয়গুলো আমরা দেখব, কিন্তু তার আগে পরীক্ষার মূল কথাটা কি, যে যখনই কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে তার চারদিকে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। এটা আমরা কি করে বলতে পারছি? তার কারণ যদি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি না হয় তাহলে চুম্বক শলাকাটা বিক্ষিপ্ত কিভাবে হচ্ছে, তাই না? চুম্বক শলাকাকে বিক্ষিপ্ত করতে পারে অন্য কোনো চুম্বক বা চৌম্বক ক্ষেত্র। এই চৌম্বক ক্ষেত্র কথাটার মানে হচ্ছে যে একটা চুম্বকীয় বল কাজ করছে যখনই কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার ফলে চুম্বক শলাকা বিক্ষিপ্ত হচ্ছে। এবার চুম্বক শলাকার বিক্ষেপ বলতে সাধারণভাবে উত্তর মেরুর বিক্ষেপকেই বোঝানো হয়। তো এখানে আমরা যখনই চুম্বক শলাকার বিক্ষেপ বলবো তখনই আমরা চুম্বক শলাকার উত্তর মেরু কোন দিকে বিক্ষিপ্ত হচ্ছে সেটাকে আমরা হচ্ছে বোঝাবো। ঠিক আছে, তো এই হচ্ছে ওরস্টেডের পরীক্ষার সহজ বর্ণনা, যে যখনই কোনো তারের মধ্য দিয়ে পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে তার চারদিকে নিশ্চয়ই একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, যার জন্য চুম্বক শলাকাটা কি হচ্ছে, বা চুম্বক শলাকাটার উত্তর মেরুটা বিক্ষিপ্ত হচ্ছে। আচ্ছা, এবার প্রশ্ন হতে পারে যে এই যে তারটা এবি পরিবাহী তারটা, এটা কি নিজে চুম্বক হচ্ছে? তো এটা কিন্তু নিজে চুম্বক হচ্ছে না। তার কারণ ওরস্টেড যখন এই তারের উপর লোহার গুঁড়ো ছড়িয়ে দিলেন তখন দেখলেন যে এবি তারটা কিন্তু লোহার গুঁড়োগুলোকে আকর্ষণ করছে না। তো যদি এবি পরিবাহী তারটা নিজে চুম্বকে পরিণত হতো, তার ফলে কিন্তু যদি সেরকম হলে কিন্তু লোহার গুঁড়োগুলো হচ্ছে এই এবি পরিবাহী তারের গায়ে আটকে যেত। কিন্তু ওরস্টেড দেখলেন যে লোহার গুঁড়োগুলো কিন্তু এবি পরিবাহীর গায়ে আটকে যাচ্ছে না। তার মানে পরিবাহী তারটা কিন্তু নিজে চুম্বকে পরিণত হচ্ছে না, পরিবাহী তারটা নিজে চুম্বকে পরিণত হচ্ছে না। তো তার মানে যে ওরস্টেডের পরীক্ষার সিদ্ধান্ত কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো সিদ্ধান্ত মূলত হচ্ছে দুটো বা তিনটা বলতে পারি। এক নম্বর, আমি শুধু মুখে বলে দিচ্ছি শর্টে, যে কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, যার প্রভাবে হচ্ছে চুম্বক শলাকা বিক্ষিপ্ত হয়। এটা হচ্ছে এক নম্বর সিদ্ধান্ত। দুই নম্বর সিদ্ধান্ত হচ্ছে
পরিবাহী তারটা কিন্তু নিজে চুম্বকে পরিণত হয় না, কারণ তার উপর কিছু লোহার গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলে লোহার গুঁড়োগুলো আকৃষ্ট হয় না পরিবাহী তারটা। আর 3 নম্বর হচ্ছে যতক্ষণ তড়িৎ প্রবাহ চলে ততক্ষণই কিন্তু এই চুম্বক শলাকার বিক্ষেপ ঘটে। যতক্ষণ তড়িৎ প্রবাহ চলে ততক্ষণ এই চুম্বক শলাকার বিক্ষেপ ঘটে বা চুম্বকের উত্তর মেরুটা বিক্ষিপ্ত হয়। এই 3টা হচ্ছে ওরস্টেডের পরীক্ষার সিদ্ধান্ত। আচ্ছা, এবার কেন এরকম ঘটে এটা হচ্ছে ব্যাখ্যা করতে হলে আমাদের আরো কিছু হায়ার স্টাডি দরকার, যেগুলো তোমরা ক্লাস 12-এ গিয়ে পড়বে। ঠিক আছে, তো কেন ঘটে এটা কিন্তু আমাদের সিলেবাসে সেজন্য অন্তর্ভুক্ত করা হয়নি। তার কারণ হচ্ছে আমাদের তার জন্য আরো কিছু হায়ার স্টাডিজের প্রয়োজন। তো আমরা শুধু এখন এই ওরস্টেডের পরীক্ষা আর তার যে ফলাফল সেটা নিয়ে হচ্ছে আলোচনা করব। তো ওরস্টেডের পরীক্ষার 3টে সিদ্ধান্ত আশা করি বুঝতে পেরেছো, যে যদি কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তাহলে তার চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এটা আমরা কিভাবে বলতে পারছি, কারণ এই যে চুম্বক শলাকা বিক্ষিপ্ত হচ্ছে, এটাকে বিক্ষিপ্ত করতে পারে কে? কোনো চৌম্বক ক্ষেত্র বা অন্য কোনো চুম্বক। তো যেহেতু পরিবাহী তারটা নিজে চুম্বকে পরিণত হয়নি, তার মানে নিশ্চয়ই এই পরিবাহী তারের আশেপাশে কোনো চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, যার জন্য চুম্বক শলাকাটা বিক্ষিপ্ত হচ্ছে, তাই না? একটা সিদ্ধান্ত হচ্ছে যেটা বললাম, যে কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, যার জন্য চুম্বক শলাকা বিক্ষিপ্ত হবে। 2 নম্বর সিদ্ধান্ত হচ্ছে এই তড়িৎ প্রবাহিত হলে পরিবাহী তারটা কিন্তু নিজে চুম্বকে পরিণত হয় না, কারণ তড়িৎ প্রবাহ চলাকালে যদি এই পরিবাহী তারের উপর কিছু লোহার গুঁড়ো বা লোহার টুকরো ছিটিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে সেই লোহার গুঁড়ো বা টুকরোগুলো কিন্তু পরিবাহী তার দ্বারা আকৃষ্ট হবে না। আর 3 নম্বর সিদ্ধান্ত, যতক্ষণ তড়িৎ প্রবাহ চলে ততক্ষণে কিন্তু চৌম্বক শলাকার বিক্ষেপ ঘটে বা চৌম্বক শলাকা উত্তর মেরুটা বিক্ষিপ্ত হয়। এটা হচ্ছে ওরস্টেডের পরীক্ষার সিদ্ধান্ত। আচ্ছা, এবার ওরস্টেডের পরীক্ষার যে হচ্ছে ফলাফল, সেটাকে আমরা একটা ছকের আকারে আলোচনা করব। ঠিক আছে, ওরস্টেডের পরীক্ষার যে ফলাফল সেটাকে আমরা একটা ছকের মাধ্যমে আলোচনা করব। তিনটে ছকের মাধ্যমে আলোচনা করছি। একটা হচ্ছে পরিবাহী তারের অবস্থান, একটা হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ, অর্থাৎ তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। এর মাধ্যমে আমরা হচ্ছে কি বোঝার চেষ্টা করব, যে উত্তর মেরুটা কোন দিকে বিক্ষিপ্ত হচ্ছে, আর হচ্ছে তড়িৎ প্রবাহ চেঞ্জ করলে বা অভিমুখ চেঞ্জ করলে তার কোনো পরিবর্তন হচ্ছে কিনা, সেইগুলো হচ্ছে এই ছকের মাধ্যমে আমরা হচ্ছে লিপিবদ্ধ করার চেষ্টা করছি। এদিক থেকে বোর্ডে দেখা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। তো পরিবাহী তারের অবস্থান, তো দেখো, তো আমার হচ্ছে ছবি অনুযায়ী পরিবাহী তার এবি এর অবস্থান কোথায় আছে? পরিবাহী তারটা চুম্বক শলাকার উপরে আছে, তো 1 নম্বরে লিখলাম হচ্ছে চুম্বক শলাকার উপরে। পরিবাহী তারের অবস্থান হচ্ছে চুম্বক শলাকার উপরে। এবার তড়িৎ প্রবাহের অভিমুখ, কোন দিকে আছে? এ থেকে বি এর দিকে, লিখলাম এ থেকে বি। এবার উত্তর মেরুর বিক্ষেপ কোন দিকে ঘটেছে? দেখো, উত্তর মেরুটা কোন দিকে সরে গেছে, এটা কিন্তু পরীক্ষালব্ধ ফলাফল। উত্তর মেরুটা হচ্ছে পূর্ব দিকে সরে গেছে, উত্তর মেরুর বিক্ষেপ হচ্ছে পূর্ব। চুম্বক শলাকার ক্ষেত্রে আমরা সবসময় উত্তর মেরুর বিক্ষেপকে আমরা হচ্ছে ধরবো। ঠিক আছে, এটা হলো 1 নম্বর। এবার যদি এর উল্টো করা হয়, চুম্বক শলাকার পরিবাহী তারটাকে চুম্বক শলাকার উপরেই থাকলো, এবার আমরা তড়িৎ প্রবাহের অভিমুখকে উল্টো করে দিলাম, অর্থাৎ তড়িৎ প্রবাহ কোন দিকে ছিল? এ থেকে বি এর দিকে। এবার আমরা তড়িৎ প্রবাহের অভিমুখটাকে উল্টো করে দিলাম, তাহলে দেখা যাবে যে চুম্বক শলাকার বিক্ষেপ কোন দিকে হবে? উত্তর মেরুর বিক্ষেপ কোন দিকে হবে? এবার পশ্চিম দিকে হবে। অর্থাৎ যদি তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টো করে দেওয়া হয় তাহলে কি হবে? উত্তর মেরুর বিক্ষেপের কিন্তু অভিমুখ উল্টো হয়ে যাবে। এবার 3 নম্বরে আমরা দেখবো যে, এবার ভাবো যদি চুম্বক শলাকাটাকে উপরে রাখি, পরিবাহী তারটাকে নিচে নামিয়ে, মানে চুম্বক শলাকাটাকে আমি ধরে কি করলাম? পরিবাহী তারের উপরে নিয়ে গেলাম। এবার পরিবাহী তারটা নিচে আছে, চুম্বক শলাকা উপরে আছে। তো এবার পরিবাহী তারের অবস্থান কোথায় হবে? চুম্বক শলাকার নিচে।
চুম্বক শলাকার নিচে পরিবাহী তারের অবস্থান। এবার তড়িৎ প্রবাহ কোন দিকে ছিল? তড়িৎ প্রবাহ ধরো এ থেকে বি এর দিকে, তাহলে উত্তর মেরুর বিক্ষেপ কোন দিকে হবে? পশ্চিম দিকে। এবার 4 নম্বরে কি করলাম? পরিবাহী তারটা এবারে হচ্ছে চুম্বক শলাকার নিচে আছে, চুম্বক শলাকা উপরে আছে, পরিবাহী তারটা নিচে আছে। এই থাকা অবস্থায় কি করলাম? তড়িৎ প্রবাহের অভিমুখ চেঞ্জ করে দিলাম, বি থেকে এ করে দিলাম। তাহলে দেখবো যে উত্তর মেরুর বিক্ষেপ কোন দিকে হবে? পূর্ব দিকে হবে, আগের বিপরীত দিকে হবে। আচ্ছা, আরেকটা লাস্ট হচ্ছে, আরেকটা 5 নম্বর লাস্ট একটা হচ্ছে অবস্থান পড়ব, যে পরিবাহী তারের অবস্থান চুম্বক শলাকার উপরে বা নিচে, চুম্বক শলাকার উপরে বা নিচে, যেখানে থাকুক না কেন তড়িৎ প্রবাহের অভিমুখ এ থেকে বি বা বি থেকে এ, যেখানে হোক না কেন দেখা যাবে যে উত্তর মেরুর বিক্ষেপ হবে না। এটা হচ্ছে লাস্ট সিদ্ধান্ত, এটা হচ্ছে আলাদা করে বোঝাচ্ছে। আচ্ছা, তো এটা কি লিখলাম ছকের মাধ্যমে? তড়িৎ প্রবাহ অভিমুখ চেঞ্জ করলে বা হচ্ছে যদি চুম্বক শলাকা আর হচ্ছে এই পরিবাহী তারের মধ্যে আপেক্ষিক অবস্থান আমরা পরিবর্তন করি, তাহলে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপের কি পরিবর্তন হবে, এটা আমরা হচ্ছে এই ছকের মাধ্যমে লিপিবদ্ধ করলাম। তো এখানে কি দেখতে পাচ্ছি? একদম প্রথম যে 1 নম্বরটা কি লিখেছি? পরিবাহী তারটা কোথায় আছে? চুম্বক শলাকার উপরে আছে, কারেন্ট কোন দিকে যাচ্ছে? এ থেকে বি, তাহলে উত্তর মেরুর বিক্ষেপ কোন দিকে হয়েছে? পূর্ব দিকে। এবার আমরা কি করলাম? পরিবাহী তারের অবস্থান একই রেখে অভিমুখ, তড়িৎ প্রবাহের অভিমুখ চেঞ্জ করে দিলাম। এবার তড়িৎ প্রবাহ বি থেকে এ করে দিয়েছে, অর্থাৎ এর ঠিক উল্টো করে দিয়েছে। তাহলে উত্তর মেরুর বিক্ষোভ কোন দিকে হয়েছে? উল্টো দিকে হয়েছে। এবার 3 নম্বরে কি করলাম? এবার চুম্বক শলাকাকে উপরে নিয়ে গেলাম, পরিবাহী তারকে নিচে থাকা অবস্থায় অভিমুখ এ থেকে বি এর দিকে রাখলাম। তাহলে দেখবো যে উত্তর মেরুর বিক্ষেপ হচ্ছে পশ্চিম দিকে। এবার চুম্বক শলাকার হচ্ছে উপরে আছে, পরিবাহী তার নিচে, অর্থাৎ 3 নম্বর অবস্থানে থাকা অবস্থায় অভিমুখ চেঞ্জ করে দিলাম। তাহলে উত্তর মেরুর বিক্ষেপও কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে? তো এই যে হচ্ছে 1 2 3 4, এটা থেকে এটা কি করে মনে রাখবে? যে যদি প্রথম অবস্থায় যেমন ছিল সে অবস্থায় থাকা অবস্থায় যদি আমি তড়িৎ প্রবাহের অভিমুখকে চেঞ্জ করি, তাহলে কি হবে? বিক্ষেপ আগের উল্টো দিকে হবে। যদি আমরা অবস্থানকে চেঞ্জ করি, তাহলে কি হবে? বিক্ষেপ আগের পূর্ব দিকে হচ্ছে উল্টো দিকে হবে। আর যদি আমরা দুটোকেই একসঙ্গে চেঞ্জ করি, তাহলে কিন্তু বিক্ষেপ সেম থাকবে। যেমন 1 নম্বর আর 4 নম্বরটা দেখো, 1 নম্বর আর 4 নম্বরটা দেখো। পরিবাহী তার কোথায় ছিল? 1 নম্বরে চুম্বক শলাকার উপরে, 4 নম্বরে কোথায় আছে? পরিবাহী তার চুম্বক শলাকার নিচে আছে। এবার আমরা তার মানে আমরা পরিবাহী তার আর চুম্বক শলাকার অবস্থান চেঞ্জ করেছি, আর হচ্ছে অভিমুখও কিন্তু চেঞ্জ করেছি। অভিমুখ 1 নম্বরে ছিল এ থেকে বি এর দিকে, 4 নম্বরে ছিল বি থেকে এর দিকে। এবার বিক্ষেপ দেখো সেম দিকে হয়েছে, দুই ক্ষেত্রে পূর্ব দিকে হয়েছে। তো তার মানে শুধু এখানে মনে রাখবে এই হচ্ছে ফলাফলটা, যে যদি এখানে দুটো হচ্ছে ফ্যাক্টর আছে, একটা হচ্ছে পরিবাহী তার আর চুম্বক শলাকার পারস্পরিক অবস্থান, যদি এই দুটো চেঞ্জ করে দেওয়া হয় তাহলে উত্তর মেরুর বিক্ষেপ আগের উল্টো দিকে হবে। আর একটা ফ্যাক্টর হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ, যদি তড়িৎ প্রবাহের অভিমুখ চেঞ্জ করে দেওয়া হয়, উল্টো করে দেওয়া হয়, তাহলে উত্তর মেরুর বিক্ষেপ আগের উল্টো দিকে হবে। আর যদি দুটোকেই একসঙ্গে চেঞ্জ করে দেওয়া হয়, তাহলে কিন্তু বিক্ষেপের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? 1 থেকে 4 নম্বর কি বুঝতে পারলে? 1 থেকে 4 নম্বর এটা কি বুঝতে পারলে? দুটো ফ্যাক্টর আছে, একটা পরিবাহী তারের অবস্থান আর একটা হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ। যদি এদের মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করে দেওয়া হয়, তাহলে বিক্ষেপ হবে উল্টো দিকে, আগের উল্টো দিকে। যদি দুটোকেই একসঙ্গে চেঞ্জ করে দেওয়া হয়, তাহলে কিন্তু বিক্ষেপ একই দিকে হবে। যেমন 1 নম্বর আর 4 নম্বরটা দেখো, পরিবাহী তারের অবস্থানকে চেঞ্জ করেছি আর তড়িৎ প্রবাহের অভিমুখও চেঞ্জ করেছি, বিক্ষেপ কিন্তু সেম হয়েছে। তো তোমাদের এই যে হচ্ছে ফলাফলটা, এটা মনে রাখার দরকার নেই, তোমরা এইভাবে সহজ করে ভাবতে পারো। তো বা তোমাকে যদি প্রশ্ন দেয় এখান থেকে একটা প্রশ্ন দিতে পারে যে ওরস্টেডের পরীক্ষার সিদ্ধান্ত কি ছিল, বা এখান থেকে কোনো ফান্ডামেন্টাল শর্ট কোয়েশ্চেন,
বা আরেক ধরনের প্রশ্ন দিতে পারে এই ছকটা থেকে। তো ছকটা মুখস্থর কোনো ব্যাপার নেই, আমি যেভাবে বললাম এইভাবে হচ্ছে মনে রাখবে। পরীক্ষাতে দিলে কিন্তু তোমাকে তোমার বইয়ে বা আমি কিভাবে লিখেছি সেভাবে দিবে না, তোমাকে একটা কন্ডিশন দিয়ে দিবে যে এই ছবিটাকে সহজ করে প্রথমে ব্যাখ্যা করে দিবে যে ধরে নাও যে ওরস্টেডের পরীক্ষাতে বা কোনো পরিবাহী তারের মধ্যে বললো যে পশ্চিম থেকে পূর্ব দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে আর চুম্বক শলাকাটা নিচে আছে। এই অবস্থায় এবার বললো যে যদি অভিমুখ উল্টে দেওয়া হয় তড়িৎ প্রবাহের তাহলে বিক্ষেপ কোন দিকে হবে, বা যদি চুম্বক শলাকাকে উপরে নিয়ে যাওয়া হয় তাহলে বিক্ষেপ কোন দিকে হবে, বা দুটোকেই যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে বিক্ষেপের কি পরিবর্তন হবে, এরকম ধরনের প্রশ্নগুলো আসতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে 5 নম্বর সব থেকে ইম্পর্টেন্ট, যদি চুম্বক শলাকাকে এতক্ষণ কিভাবে ছিল, সমান্তরাল ভাবে ছিল। এবার 5 নম্বরে কি লিখেছি এটা, যে চুম্বক শলাকাকে যদি পরিবাহী তারের সঙ্গে লম্বভাবে রাখা হয়, চুম্বক শলাকাকে যদি পরিবাহী তারের সঙ্গে লম্বভাবে রাখা হয়, অর্থাৎ এবার কিন্তু এইভাবে রাখছি, তাহলে এটা উত্তর এটা দক্ষিণ। পরিবাহী তারের সঙ্গে চুম্বক শলাকাকে যদি লম্বভাবে রাখা হয় তাহলে তড়িৎ প্রবাহ যেদিকে ঘটুক না কেন কোনো বিক্ষেপ কিন্তু হবে না। ঠিক আছে, 5 নম্বরটা আবার বলছি, পরিবাহী তারের সঙ্গে চুম্বক শলাকা এতক্ষণ কিভাবে ছিল, সমান্তরাল ভাবে ছিল। এবার পরিবাহী তারের সঙ্গে চুম্বক শলাকা যদি লম্বভাবে রাখা হয় তাহলে কিন্তু দেখা যাবে যে কারেন্টের অভিমুখ চেঞ্জ করা হোক বা না করা হোক কোনো বিক্ষেপ কিন্তু হবে না উত্তর। এবার এটা কেন হচ্ছে, এটা হচ্ছে এটার ব্যাখ্যাটা আমরা, আসল ব্যাখ্যাটা তোমরা ক্লাস 12-এ পড়বে। তো এখানে আমরা সহজ করে ভাবতে পারি যে তোমরা ক্লাস 9-এ পড়েছো যে প্রযুক্ত বল আর সরণ যদি পরস্পর লম্ব হয়ে যায় তাহলে কি হয়, প্রযুক্ত বল এবং সরণ পরস্পর লম্ব হয়ে গেলে কোনো কৃতকার্য করা হয় না। তো এখানে যে চুম্বক শলাকার উত্তর মেরুকে যে বিক্ষিপ্ত হচ্ছে তার জন্য কিছু কৃতকার্য করতে হচ্ছে, কিন্তু যদি চুম্বক শলাকা পরিবাহী তারের সঙ্গে লম্বভাবে থাকে, এটা পরিবাহী তার, এটা হচ্ছে চুম্বক শলাকা, তাহলে এদের মধ্যবর্তী কোণটা কত হচ্ছে, শূন্য হচ্ছে, সেই জন্য এখানে কিন্তু কৃতকার্য শূন্য হচ্ছে, তার ফলে চুম্বক শলাকার কোনো বিক্ষেপ হচ্ছে না। ঠিক আছে, এখন এই ব্যাখ্যাটাই সহজ করে মনে রাখার চেষ্টা করব। তো 5 নম্বরটাও কিন্তু হচ্ছে শর্ট কোশ্চেন আকারে দিতে পারে যে ওরস্টেডের পরীক্ষায় কোন ক্ষেত্রে বিক্ষেপ ঘটবে না, তখন বলবে যদি পরিবাহী তারের সঙ্গে চুম্বক শলাকাকে লম্বভাবে রেখে দেওয়া হয় তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখ চেঞ্জ করা হোক বা না হোক চুম্বক শলাকার উত্তর মেরুর কোনো বিক্ষেপ ঘটবে না। তার কারণ এক্ষেত্রে প্রযুক্ত বল এবং মানে তড়িৎ প্রবাহ এবং চুম্বক শলাকা অর্থাৎ প্রযুক্ত বল এবং সরণ পরস্পর লম্বভাবে ঘটছে। ঠিক আছে, এই জন্য 5 নাম্বারটা কিন্তু বিশেষভাবে পড়বে। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই বুঝতে পারলে? আর এখান থেকে কোয়েশ্চেনগুলো কি সেটা কি বুঝতে পারলে? ছকটা কিন্তু মুখস্থ করার দরকার নেই, তোমাকে হচ্ছে শুধু ব্যাপারটা বুঝতে হবে যে পরিবাহী তারের অবস্থান আর হচ্ছে অভিমুখ চেঞ্জ করলে কিভাবে ব্যাপারগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, এটাকে এই ছকটা কিন্তু এক এক বইয়ে বা এক একজন এক এক রকমভাবে বলতে পারে, কারণ আমি এইদিকে উত্তরের দিকে দক্ষিণ নিয়েছি, কেউ চাইলে আবার উল্টো করতে পারে, এদিকে উত্তরের দিকে দক্ষিণ নিতে পারে, কিন্তু বিষয়গুলো কিন্তু একই থাকবে। সেটা তোমাকে বিষয়গুলো শুধু বুঝতে হবে যে চেঞ্জ করলে উত্তর মেরুর বিক্ষেপ চেঞ্জ হচ্ছে কিনা, বা দুটোকে একসঙ্গে চেঞ্জ করলে কি হচ্ছে। আর লাস্টেরটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, যে যদি পরিবাহী তারের সঙ্গে চুম্বক শলাকাকে লম্বভাবে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো বিক্ষেপ হবে না। তার কারণ হিসাবে এখানে বলতে পারি যে এখানে প্রযুক্ত বল মানে চুম্বক শলাকার উপর প্রযুক্ত বল এবং তড়িৎ প্রবাহ, এটাকে সরণ ধরে নিলে প্রযুক্ত বল এবং সরণ পরস্পর লম্বভাবে হচ্ছে, তাই এটা কার্যহীন বলের মতো আচরণ করছে। আচ্ছা, ঠিক আছে, তো এখান থেকে কিন্তু এখন পর্যন্ত মাধ্যমিকে কোনো প্রশ্ন আসেনি, কিন্তু যে কোনো বছর প্রশ্ন আসতেই পারে, তাই প্রত্যেকটা টপিক তোমাকে একদম ডিটেলসে পড়তে হবে যাতে যা দিক তাই যেন তুমি পারো। আচ্ছা, এবার হচ্ছে যে এখান থেকে আরো দুটো প্রশ্ন, এটা হচ্ছে নোট করে নাও, এটা হচ্ছে লিখে নাও এই প্রশ্নগুলো এখনই। চুম্বক শলাকার বিক্ষেপের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? চুম্বক শলাকার বিক্ষেপের মান মানে চুম্বক শলাকাটা বেশি বিক্ষিপ্ত হবে না কম বিক্ষিপ্ত হবে, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
চুম্বক শলাকার যে বিক্ষিপ্ত হবে তার মানটা, অর্থাৎ এটা বেশি বিক্ষিপ্ত হবে না কম বিক্ষিপ্ত হবে, এটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তো আমরা এখান থেকে যেটা দেখলাম, এই ছক থেকে যেটা পেলাম, এটা হচ্ছে দুটো বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, দুটো বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। কিভাবে নির্ভর করে যদি বলে তাহলে কি বলবো, যদি তারের মধ্য দিয়ে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তার ফলে চুম্বক শলাকার বিক্ষেপটা বেশি হবে, আর যদি কম পরিমাণে হচ্ছে তড়িৎ প্রবাহিত হয় তাহলে কি হবে, চুম্বক শলাকার বিক্ষেপটা কম হবে। এটাকে হচ্ছে মনে রাখো সমানুপাতিক। ঠিক আছে, পরীক্ষাতে এই প্রশ্নটা দিলে এই সমানুপাতিক লেখার দরকার নেই, কিন্তু কিভাবে নির্ভর করে এটা বললে সমানুপাতিকটা মনে রাখলে তোমরা বুঝতে পারবে। তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে বৃদ্ধি করলে চুম্বক শলাকার বিক্ষেপ বেশি হবে, আর হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা কম পরিমাণে প্রবাহিত হলে বিক্ষেপ কম হবে। আর একটা হচ্ছে যে চুম্বক শলাকা ও পরিবাহী তারের, চুম্বক শলাকা ও পরিবাহী তারের আপেক্ষিক অবস্থানের উপর, চুম্বক শলাকা ও পরিবাহী তারের আপেক্ষিক অবস্থানের উপর। তার মানে হচ্ছে যে চুম্বক শলাকা আর পরিবাহী তারের মধ্যে কোনটা উপরে কোনটা নিচে আছে। যেমন আমরা এখানে ছকে দেখেছি যে যদি হচ্ছে পরিবাহী তারটা উপরে ওঠে চুম্বক শলাকা নিচে থাকে তাহলে হচ্ছে বিক্ষেপটা হচ্ছে একটা দিকে হবে, আবার যদি উল্টো করে দেওয়া হয় তাহলে কিন্তু বিক্ষেপটা হচ্ছে বিপরীত দিকে হবে। ঠিক আছে, যেটা আমরা বললাম হচ্ছে মানটা কিসের উপর নির্ভর করে। আচ্ছা, এটা শুধু যেহেতু মানটা বলছি সেজন্য এটা মানটা বলছি যেহেতু সেজন্য আপেক্ষিক অবস্থান না বলে এটাকে বলছি যে চুম্বক শলাকা ও পরিবাহী তারের মধ্যবর্তী দূরত্ব। তাহলে বিষয়টা আরো ভালো করে পরিষ্কারভাবে বোঝানো যাবে। মধ্যবর্তী দূরত্বের উপর। দেখো, পরিবাহী তারের মধ্যে কারেন্ট যাচ্ছে তার জন্য চুম্বক শলাকা বিক্ষিপ্ত হচ্ছে। এবার পরিবাহী তার আর চুম্বক শলাকার মধ্যে দূরত্ব যত কম হবে তত কি হবে, বিক্ষেপটা বেশি হবে। আর যদি পরিবাহী তার আর চুম্বক শলাকার মধ্যে দূরত্বটা বাড়িয়ে দিই তাহলে কি হবে, বিক্ষেপটা কম হবে। তো যেহেতু এখানে মানটা বলেছি তো সেই জন্য এখানে হচ্ছে আপেক্ষিক অবস্থান না বলে দূরত্বটা বলাই ভালো। এখানে মানটা বলেছে, তো দুটো বিষয়ের উপর নির্ভর করছে। একটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। যদি তড়িৎ প্রবাহ মাত্রার মানটা বৃদ্ধি পায়, মানে আগে হয়তো 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল, এবার যদি যে পরিমাণ বিক্ষেপ হচ্ছিল এবার যদি 10 অ্যাম্পিয়ার যায় তাহলে কিন্তু দেখা যাবে যে তার দ্বিগুণ পরিমাণ প্রায় বিক্ষেপ হচ্ছে চুম্বক শলাকা। আর 2 নম্বর হচ্ছে চুম্বক শলাকা ও পরিবাহী তারের মধ্যবর্তী দূরত্বের উপর। যদি চুম্বক শলাকা আর পরিবাহী তারের মধ্যে গ্যাপটা কমে যায়, কাছাকাছি থাকে, তাহলে চুম্বক শলাকা বেশি বিক্ষিপ্ত হবে। আর এর মধ্যে যদি গ্যাপটা বেড়ে যায়, যে পরিবাহী তার এখানে চুম্বক শলাকা এত দূরে, তাহলে কিন্তু যত দূরে যাবে তত কিন্তু বিক্ষেপের মানটা কমতে থাকবে। ঠিক আছে, দূরত্ব কমলে বিক্ষেপ বাড়বে। তো এটাকে মনে রাখতে পারা হচ্ছে ব্যস্তানুপাতিক। দূরত্ব কমলে বিক্ষেপ বাড়বে, আর পরিবাহী তার আর চুম্বক শলাকার মধ্যে দূরত্ব বাড়লে বিক্ষেপ কমবে। ঠিক আছে, এটা একটা প্রশ্ন। আর একই রকম একটা প্রশ্ন, এর একই রকম আর একটা প্রশ্ন, একটা মান একটা হচ্ছে অভিমুখ। আমরা যেটা ছকে লিপিবদ্ধ করেছি এটা কিন্তু অভিমুখ। ঠিক আছে, ছকে যেটা বোঝালাম এটা কিন্তু মূলত অভিমুখটা বুঝিয়েছে। তো এবার হচ্ছে এটা দিয়ে একই রকম আর একটা প্রশ্ন হতে পারে। এই প্রশ্নটা আমি লিখে দিচ্ছি। আরেকটা প্রশ্ন, চুম্বক শলাকার বিক্ষেপের অভিমুখ, চুম্বক শলাকার বিক্ষেপের অভিমুখ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। চুম্বক শলাকার বিক্ষেপের অভিমুখ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দুটো একই প্রশ্ন কিন্তু
এখানে শুধুমাত্র মান আছে, মানটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আর এখানে আছে অভিমুখ, চুম্বক শলাকার বিক্ষেপের অভিমুখ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ চুম্বক শলাকা কোন দিকে বিক্ষিপ্ত হবে সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এটা কিন্তু আমরা ছকে যেটা পড়েছি সেই জিনিসটা। তো দুটো বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখের উপর, তাই তো, তড়িৎ প্রবাহের অভিমুখের উপর, মানে তড়িৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, পূর্ব থেকে পশ্চিমে না পশ্চিম থেকে পূর্বে না কোন দিকে। একটা হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখের উপর, আর আরেকটা হচ্ছে যে যেটা আমরা হচ্ছে ছকের মাধ্যমে দেখলাম যে হচ্ছে পরিবাহী তার ও চৌম্বক শলাকার, পরিবাহী তার ও চৌম্বক শলাকার আপেক্ষিক অবস্থানের উপর, অর্থাৎ পরিবাহী তার আর চৌম্বক শলাকাটার মধ্যে কে কোথায় আছে, উপরে থাকলে একরকম, পরিবাহী তারটা উপরে থাকলে একরকম, পরিবাহী তারটা চৌম্বক শলাকার নিচে থাকলে একরকম, যেটা আমরা ছকে দেখলাম। ঠিক আছে, এই দুটো হচ্ছে একই রকম প্রশ্ন, একটা হচ্ছে মান, একটা হচ্ছে অভিমুখ। এই দুটো বিষয়ের উপর নির্ভর করে, কিন্তু একই রকম প্রশ্ন কিন্তু দুটো আলাদা প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা এবার এই যে হচ্ছে ঘটনাটা আমরা দেখলাম যে কোনো তারের মধ্য দিয়ে কারেন্ট গেলে তার চারপাশে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে, এই ঘটনাটাকে আমরা কি বলবো, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। এই ঘটনাটাকে আমরা কি বলবো, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। আচ্ছা এদিকেটা মুছে দিচ্ছি, ঠিক আছে, এদিকেটা আশা করি লেখা হয়ে গেছে, এই দিকেটা মুছে দিলাম। তো দুটো কিন্তু একই রকম প্রশ্ন, একটু খেয়াল করে পড়বে, একটা মান, একটা হচ্ছে অভিমুখ। আচ্ছা এবার এখান থেকে আর কি পড়তে হবে, এই যে হচ্ছে ওরস্টেডের পরীক্ষা, যেটা একটা নতুন দিগন্ত খুলে দিল, যার ফলে কিন্তু অনেক নতুন নতুন যন্ত্র আবিষ্কার করা সম্ভব হয়েছে, এবং তার ফলে তড়িতের যে প্রভাব সেটা হচ্ছে ব্যাখ্যা করা অনেক বেশি সুবিধা হয়েছে। তো এই যে হচ্ছে ঘটনাটা আমরা দেখলাম বা ওরস্টেডের পরীক্ষার মাধ্যমে, যে কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার চারপাশে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে, এই ঘটনাটাকে কি বলা হয়, এই ঘটনাটাকে বলা হয় তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। এই ঘটনাটাকে বলা হয় তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। তো এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল বলতে কি বোঝো, তখন এটাই বলবে যে কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার চারপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, এই ঘটনাটা, এবং তার ফলে কোনো চুম্বক শলাকা বিক্ষিপ্ত হয়, এই ঘটনাকে বলা হয় তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। তো এর যে ব্যবহারিক প্রয়োগ সেটা কি, তড়িৎ প্রবাহের যে চুম্বকীয় ফল তার ব্যবহারিক প্রয়োগ। তো ব্যবহারিক প্রয়োগ অনেকগুলো আছে, তার মধ্যে বিশেষ বিশেষ দু একটা বলছি, যে হচ্ছে তড়িৎ প্রবাহের, এটাও কিন্তু লিখে নাও, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফলকে বা চৌম্বকীয় ফলকে, যেটা বলবে চুম্বকীয় ফলকে কাজে লাগিয়ে, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফলকে কাজে লাগিয়ে কি করা হয়েছে, তড়িৎ চুম্বক তৈরি করা হয়েছে। তাহলে কিন্তু তড়িৎ চুম্বক আমরা তৈরি করতে পারতাম না, বা এত সহজে পারতাম না। এগুলো কিন্তু অনেক সময় হচ্ছে শর্ট কোশ্চেন জিজ্ঞেস করে যে হচ্ছে তড়িৎ চুম্বক কোন নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, তখন নীতিটা কি বলবে, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। 2 নম্বর আর কি হবে, এই যে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফলকে কাজে লাগিয়ে কি করা হয়েছে, গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার, তারপরে হচ্ছে গ্যালভানোস্কোপ, গ্যালভানোমিটার, গ্যালভানোস্কোপ, যেগুলো আমরা হচ্ছে এই অংশে পরবর্তীতে হচ্ছে পূর্ব প্রভৃতি যন্ত্র তৈরি করা হয়েছে। যার সাহায্যে কি করা যায়,
যার সাহায্যে কোনো তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে কিনা সেটা নির্ণয় করা যায়, যার সাহায্যে পরিবাহীতে যদি খুব কম তড়িৎ প্রবাহ প্রবাহিত হয়, অর্থাৎ ক্ষীণ তড়িৎ প্রবাহ যদি প্রবাহিত হয়, তাহলেও কিন্তু তার অস্তিত্ব বোঝা যায়। অস্তিত্ব নির্ণয় করা যায়। ঠিক আছে? বা অনেক সময় এরকম জিজ্ঞাসা করে যে হচ্ছে যে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফলের সাহায্যে তৈরি করা হয়েছে এমন একটি যন্ত্রের নাম লেখো। তখন বলবে গ্যালভানোমিটার। এবার এটা কি কাজে লাগা হয়, ব্যবহার করা হয়? গ্যালভানোমিটারের সাহায্যে আমরা কি করতে পারবো, যেমন তোমরা হচ্ছে টেস্টার দেখেছো না, যে হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রিরা হচ্ছে টেস্টার দিয়ে টেস্ট করে যে কারেন্ট আছে কিনা। তো এই গ্যালভানোমিটারের সাহায্যে আমরা যখন কোনো সার্কিট নিয়ে কাজ করব, তখন ওর সঙ্গে যদি একটা গ্যালভানোমিটার যুক্ত করে দিই, তো যত কম কারেন্টই প্রবাহিত হোক, যদি গ্যালভানোমিটারের একটা কাঁটা থাকে ঘড়ির কাঁটার মতো, যদি গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ ঘটে, তাহলে আমরা বুঝতে পারি যে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তো গ্যালভানোমিটারের যে কাঁটাটা সেটা কিন্তু আসলে একটা হচ্ছে চুম্বকীয় পদার্থ। তো যেহেতু তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে চুম্বক ক্ষেত্র কি বলে চুম্বক শলাকা বিক্ষিপ্ত হয়, ঠিক তেমনিভাবে কিন্তু এই গ্যালভানোমিটারের কাঁটাটাও বিক্ষিপ্ত হয়। তো যদি কারেন্ট যায় তাহলে কাঁটা বিক্ষিপ্ত হবে, যত কম কারেন্টই যাক না কেন গ্যালভানোমিটারের কাঁটা কিন্তু বিক্ষিপ্ত হবে। আর যদি গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ না ঘটে তাহলে বুঝবে যে কোনো কারেন্ট যাচ্ছে না। তো এগুলো কিন্তু হচ্ছে ব্যবহারিক প্রয়োগ। ঠিক আছে? তো এই হচ্ছে পুরো ওরস্টেডের পরীক্ষা। ওরস্টেডের পরীক্ষা থেকে যা যা পড়ালাম তুমি যদি একটু ভালো করে বুঝে থাকো আর এই প্রশ্নগুলো করে নাও, তাহলে আর হচ্ছে কোনো অসুবিধা হয় না। তো কি পড়বে, পরীক্ষাটা জাস্ট একবার রিডিং পড়বে বোঝার জন্য। পরীক্ষা কখনোই পরীক্ষাটা লিখতে দেবে না। একটা প্রথম প্রশ্ন হচ্ছে ওরস্টেডের পরীক্ষার সিদ্ধান্ত, 2 নম্বর হচ্ছে যে ছক থেকে যেভাবে প্রশ্নগুলো বললাম সেইগুলো, 3 নম্বর হচ্ছে যে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল কাকে বলে, 4 নম্বর হচ্ছে তার ব্যবহারিক প্রয়োগ, 5 নম্বর প্রশ্ন হচ্ছে এই যে বিক্ষেপের অভিমুখ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, 6 নম্বর হচ্ছে যে বিক্ষেপের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এই প্রশ্নগুলো তুমি যদি পড়ে নাও, একটু বুঝে নাও, তাহলে হচ্ছে ওরস্টেডের পরীক্ষা থেকে যাই প্রশ্ন আসুক তুমি করতে পারবে। দেখো এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন থাকলে বলো, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলো। দেখো এই পর্যন্ত কি হচ্ছে বুঝতে পারছো? এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? কোনো অংশ কি আবার রিপিট করতে হবে? তাহলে হচ্ছে কমেন্টে জানাও। ওরস্টেডের পরীক্ষা সংক্রান্ত আগে কোনো প্রশ্ন আছে, বা যদি কোনো কিছু রিপিট করতে হয় তাহলে সেটা হচ্ছে লিখে কমেন্টে জানাও, তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি। আচ্ছা, আর কারো প্রবলেম থাকলে সে জানাও। সেটা মুছে দিলাম। তো ওরস্টেডের পরীক্ষা থেকে আমরা কি বুঝতে পারছি, যে কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে এবং তার ফলে চুম্বকের কোনো চুম্বক শলাকার উত্তর মেরুটা বিক্ষিপ্ত হবে। আমরা মূলত উত্তর মেরুর বিক্ষেপকেই ধরে নিই। এবার যদি আমাকে এই চুম্বক শলাকার বিক্ষেপটা বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? আচ্ছা, কারো কোনো হচ্ছে প্রবলেম থাকলে সে জানাও একটু কমেন্টে। কারো কোনো প্রবলেম থাকলে সে কমেন্টে জানাও। আচ্ছা, এটা মুছে দিচ্ছি। এবার হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, অ্যাম্পিয়ার সুইমিং রুল। আচ্ছা,
এটা হচ্ছে কেন পড়তে যাব আমরা, বা এটা কি কাজে লাগবে। দেখো, ওরসেটের পরীক্ষার সাহায্যে আমরা কি করতে পারি, যেমন আমি এখানে ছকটা করেছিলাম যে তারের যদি কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তার ফলে কি হবে, চুম্বক শলাকাটা বিক্ষিপ্ত হবে। তো কোন দিকে বিক্ষিপ্ত হবে সেটা আমরা ওরসেটের পরীক্ষার সাহায্যে জানতে পারবো। কিন্তু ওরসেটের পরীক্ষাটা যদি আমাদের সাহায্যে জানতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, হচ্ছে চুম্বক শলাকা লাগবে, হচ্ছে একটা সার্কিট তৈরি করতে হবে, অ্যারেঞ্জমেন্ট লাগবে, তারপরে আমরা বুঝতে পারবো। তো ব্যাপারটা একটু জটিল। তো অ্যাম্পিয়ার কি করলেন, বিজ্ঞানী অ্যাম্পিয়ার কি করলেন, ওরসেটের পরীক্ষার যে ফলাফল সেটাকে তার নিজের মতো করে সহজ করে ব্যাখ্যা করলেন। ঠিক আছে, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা কি সংক্রান্ত, ওরসেটের পরীক্ষার যে ফলাফল সেই সংক্রান্ত। ফলে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকে আমরা কি জানতে পারি, যে চুম্বক শলাকার বিক্ষেপের অভিমুখ জানতে পারি। এটাও কিন্তু অনেক সময় শর্ট কোয়েশ্চেন দেয়, যে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকে কি জানতে পারা যায়। তখন বলবে যে কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার ফলে চুম্বক শলাকার বিক্ষেপের অভিমুখ কোন দিকে হবে তা জানতে পারা যায়। ঠিক আছে, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের সাহায্যে কি জানতে পারা যায়, কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার ফলে চুম্বক শলাকার বিক্ষেপ কোন অভিমুখে ঘটবে সেটা জানতে পারা যায়। তো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা আসলে কিন্তু ওরসেটের পরীক্ষার যে ফলাফল সেটাকেই নিজের মতো করে সহজ করে ব্যাখ্যা করলেন। ঠিক আছে, ওরসেটের পরীক্ষার যেটা ফলাফল সেটাই কিন্তু বিজ্ঞানী অ্যাম্পিয়ার তার সূত্রের মাধ্যমে নিজের মতো করে সহজ করে ইউনিকভাবে ব্যাখ্যা করলেন। তো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা কি, দেখো বলছে যে ধরে নাও এটা একটা পরিবাহী তার, এটা একটা পরিবাহী তার, কোন দিকে কারেন্ট যাচ্ছে, এইদিকে কারেন্ট যাচ্ছে, পশ্চিম থেকে পূর্ব দিকে এই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এবার এর নিচে একটা চুম্বক শলাকা রাখা আছে, এটাকে আমার কল্পনা করতে হবে। ঠিক আছে, এটা একটা পরিবাহী তার, আমাকে কল্পনা করে নিতে হবে যে এর নিচে একটা চুম্বক শলাকা রাখা আছে। এবার যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং যেদিকে উত্তর মেরু আছে সেদিকে মুখ করে যদি আমি সাঁতার কাটি, যদি কোনো কাল্পনিক সাঁতারু সাঁতার কাটে, ঠিক আছে, সেদিকে মুখ করে যদি কোনো কাল্পনিক সাঁতারু সাঁতার কাটে, তাহলে সাঁতারুর বাম হাত যেদিকে থাকবে সেদিকে চুম্বক শলাকার উত্তর মেরু বিক্ষিপ্ত হবে। আবার বলছি, সূত্রটা কি বলছে, যে কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তো কোন দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, আমি যেমন যদি একটা নাম দিয়ে দিই, ধরি এবি একটা পরিবাহী তার, এই তারের এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এবার আমাকে মনে করতে হবে যে এর নিচে একটা চুম্বক শলাকা রাখা আছে। এবার আমাকে কিভাবে সাঁতার কাটতে হবে, আমাকে ধরে নিতে হবে যে এই পরিবাহী তার বরাবর এবং চুম্বক শলাকার উত্তর দিকে দৃষ্টি দিয়ে বা উত্তর দিকে মুখ রেখে আমি সাঁতার কাটছি। তো যদি সাঁতার কাটছি মনে করি, এই অবস্থায় আমার বাম হাত যেদিকে থাকবে উত্তর মেরুটা সেদিকে বিক্ষিপ্ত হবে। তো বাম হাত কোন দিকে আছে, দেখো বাম হাত বাম দিকে আছে, তাহলে উত্তর মেরু কোন দিকে বিক্ষিপ্ত হবে, এইদিকে বিক্ষিপ্ত হবে। আর দক্ষিণ মেরু কোন দিকে বিক্ষিপ্ত হবে, তার বিপরীত দিকে। ঠিক আছে, তোমার উত্তর মেরুর বিক্ষেপটা সাধারণত করে থাকে। আবার বলছি, কি বলছে, যে ধরে নিচ্ছি এবি একটা পরিবাহী তার, এই তারের মধ্য দিয়ে এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে যদি আমি এই তারের জন্য যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে তার প্রভাবে চুম্বক শলাকার বিক্ষেপটা কোন দিকে হবে সেটা আমাকে বুঝতে হয়। তাহলে আমাকে কি মনে করতে হবে, যে তারের নিচে একটা চুম্বক শলাকা রাখা আছে। এবার একজন কাল্পনিক সাঁতারু কি করছে, এই থেকে বি এর দিকে অর্থাৎ তড়িৎ প্রবাহের অভিমুখে এবং চুম্বক শলাকার উত্তর মেরুর অভিমুখে মুখ রেখে বা চোখ রেখে সাঁতার কাটছে, এইভাবে সাঁতার কাটছে। তো সাঁতার কাটা অবস্থায় ওই কাল্পনিক সাঁতারুর বাম হাতটা যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরুটা সেই দিকে বিক্ষিপ্ত হবে। তো ছবি অনুযায়ী কোন দিকে সাঁতার কাটছে, এইদিকে সাঁতার কাটছে, বাম হাতটা এইদিকে থাকবে, তো উত্তর মেরুটা কোন দিকে বিক্ষিপ্ত হবে, এইদিকে। তো এইভাবে আমরা কোনো সার্কিট তৈরি করা ছাড়াই বা চুম্বক শলাকা ছাড়াই আমরা কি করতে পারি, খুব সহজে এইভাবে একটা কাল্পনিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে চুম্বক শলাকার বিক্ষেপের অভিমুখটা নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো এটা কিন্তু স্টেটমেন্ট কিন্তু পরীক্ষাতে খুব দেয়, মানে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি বিবৃত করো, এটাই কিন্তু পরীক্ষাতে দেয়।
তো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকে দুটো হচ্ছে প্রশ্ন, একটা হচ্ছে যে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি বিবৃত করো, তখন 2 নম্বর থাকলে বিবৃত করার পাশাপাশি একটা সিম্পল ডায়াগ্রাম, একটু ভালো করে রাখবে, আমার তো আঁকাটা ভালো হয়নি বুঝতে পারছো, একটা সূত্রটা লিখবে এবং একটা সিম্পল ডায়াগ্রাম দিয়ে জিনিসটা একটু বুঝিয়ে দেবে। আর আরেকটা প্রশ্ন হতে পারে শর্ট কোয়েশ্চেন, যে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকে কি জানা যায়, তখন বলবে যে কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার প্রভাবে চুম্বক শলাকার বিক্ষেপের অভিমুখ অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকে জানতে পারা যায়। আচ্ছা, আরেকটা হতে পারে প্রশ্ন যে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের হচ্ছে ভিত্তি কি, ভিত্তি কিন্তু ওরস্টেডের পরীক্ষা। ওরস্টেড যেটাকে বলছিল যে বিক্ষেপ কোন দিকে হবে, সেটাকেই হচ্ছে অ্যাম্পিয়ার নিজের মতো করে একটা হচ্ছে কাল্পনিক সাধারণ মাধ্যমে ব্যাখ্যা করছে। তো ভিত্তি কিন্তু হচ্ছে ওরস্টেডের পরীক্ষা। ঠিক আছে, তো সূত্রটাকে কি বুঝতে পারলে? সূত্রটা কি বুঝতে পারলে যে কি বলবে? তো সূত্রটা তোমাকে স্টেটমেন্ট বললে কি বলতে হবে, যে মনে করি কোনো কাল্পনিক সাঁতারু তড়িৎ প্রবাহের অভিমুখে এবং তার নিচে রাখা চৌম্বক শলাকার অভিমুখে দৃষ্টি রেখে বা মুখ রেখে সাঁতার কাটছে। তো এই অবস্থায় ওই কাল্পনিক সাঁতারুর বাম হাত যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপও ঠিক সেই দিকে হবে। এটাই হচ্ছে বিবৃতিটা। আচ্ছা, এবার যদি চুম্বক শলাকাকে উপরে করে দিই, অভিমুখ একই থাকে, তাহলে কিন্তু বিক্ষেপ আগের উল্টো দিকে হবে, তাই না? যেমন ওরস্টেডের পরীক্ষাতে পড়লাম, এরকমও কিন্তু প্রশ্ন আসতে পারে যে যদি চুম্বক শলাকা আমি উপরে করে দিই, এই চুম্বক শলাকাকে উপরে করে দিলাম, তাহলে বিক্ষেপ কোন দিকে হবে? উত্তর মেরুর আগের উল্টো দিকে হবে, অর্থাৎ ডান হাতের দিকে হবে। বা যদি দুটোকেই চেঞ্জ করে দিই, চুম্বক শলাকাকে উপরে করলাম, অভিমুখ চেঞ্জ করে দিলাম, তাহলে কিন্তু আবার একই দিকে হবে। ঠিক আছে, কারণ ওরস্টেডের পরীক্ষার ফলাফলই কিন্তু ব্যাখ্যা করছে। আচ্ছা, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম কি বুঝতে পেরেছো? কেউ না বুঝে থাকলে আমাকে একটু জানাও, বা হচ্ছে রিপিট করে লেখো, রিপিট কথাটা লেখো, তাহলে আমি হচ্ছে আরেকবার বলে দিচ্ছি। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা কেউ না বুঝে থাকলে শুধু রিপিট কথাটা লেখো, তাহলে আমি বুঝতে পারবো, যে আরেকবার বলে দিচ্ছি। কি আরেকবার বলবো? আর বাকিরা বুঝতে পেরেছো? যদি কেউ না বুঝে থাকো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা, তাহলে রিপিট কথাটা লেখো, বা হচ্ছে আর কথাটা লেখো, তাহলে হচ্ছে আমি আরেকবার বলে দিচ্ছি। ঠিক আছে, মনে হচ্ছে বুঝতে পেরেছো? তো প্রশ্নগুলো হচ্ছে যেগুলো বললাম, এগুলো কিন্তু পড়ার সময় খেয়াল করে পড়বে, কারণ সবাই শুধু সূত্রটাই পড়ে চলে যায়। কিন্তু হয়তো বললো যে সূত্র থেকে কি জানা যায়, বা চুম্বক শলাকার হচ্ছে যদি ওপর নিচে করা হয়, আপেক্ষিক অবস্থান চেঞ্জ করলে বা তড়িৎ প্রবাহ অভিমুখ চেঞ্জ করলে, যেমন ওরস্টেডের পরীক্ষার ফলাফলগুলো আমরা দেখেছিলাম, একই রকম কিন্তু ঘটবে। ঠিক আছে, উত্তর মেরুর কিন্তু বিক্ষেপটা একই রকম ভাবে বিক্ষেপ চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা সূত্র পড়বো, ফ্লেমিংয়ের দক্ষিণ হস্তমুষ্টি নিয়ম বা রাইট হ্যান্ড গ্রাস্প রুল। দক্ষিণ হস্তমুষ্টি নিয়ম। দক্ষিণ হস্তমুষ্টি নিয়ম, এই নিয়মগুলোর সাহায্যে আমরা কি করতে পারছি, যেমন আগেরটা ছিল কোনো সার্কিট তৈরি করা ছাড়াই বা ওরস্টেডের পরীক্ষা করা ছাড়াই বুঝতে পারছি। তো দক্ষিণ হস্তমুষ্টি নিয়মটা কিন্তু আরো বেশি করে আমাদের কাজে। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে এই সূত্রটা আমরা কেন পড়ব, বা এই সূত্র থেকে আমরা কি জানতে পারছি। তো এই সূত্র থেকে কি জানতে পারছি এটা প্রথমে লিখে দিই, তারপরে সূত্রটা বুঝিয়ে দিচ্ছি। তো দক্ষিণ হস্তমুষ্টি নিয়ম থেকে আমরা কি জানতে পারছি, কোনো তড়িৎবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে, যেমন আমরা ওরস্টেডের পরীক্ষাতে দেখলাম যে কোনো তড়িৎবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার চতুর্দিকে যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হচ্ছে তার অভিমুখ জানতে পারবো, এই হচ্ছে দক্ষিণ হস্তমুষ্টি নিয়ম থেকে।
উৎপন্ন চুম্বক ক্ষেত্রের অভিমুখ এই নিয়ম থেকে জানা যায়। ঠিক আছে, এটাও কিন্তু প্রশ্ন দেয় যে দক্ষিণ হস্তমুষ্টি নিয়ম থেকে কি জানা যায়। তো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকে আমরা কি জানতে পারছি? চৌম্বক শলাকার বিক্ষেপের অভিমুখ। আর দক্ষিণ হস্তমুষ্টি নিয়ম থেকে কি জানতে পারছি? যে কোনো তড়িৎবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার চতুর্দিকে যে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হবে তার অভিমুখ কি হবে, অর্থাৎ চুম্বক ক্ষেত্রটা কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত আছে তার অভিমুখটা জানতে পারছি। আচ্ছা, এবার সূত্রটা কি বলছে? সূত্রটা হচ্ছে খুব সহজ। দেখো, ধরে নাও এটা একটা ব্যাটারি আছে, এটা একটা ব্যাটারি, এটা মাইনাস এটা প্লাস প্রান্ত, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তো এই প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ প্রবাহিত হয় আমরা জানি। এবার যখনই কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে তার চারদিকে কি সৃষ্টি হবে? চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, অর্থাৎ একটা চৌম্বকীয় বল সৃষ্টি হবে, যার প্রভাবে চুম্বক শলাকা বিক্ষিপ্ত হতে পারে। তো এই সূত্রের সাহায্যে আমরা কি জানতে পারবো? যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হচ্ছে বা যে চৌম্বকীয় বল উৎপন্ন হচ্ছে সেটা কোন দিক থেকে কোন দিকে কাজ করছে। তো তার জন্য কি করতে হবে? দেখো, খুব ভালো করে বোঝার চেষ্টা করো, খুব ইজি নিয়ম হচ্ছে এই অংশে যদি নাম দিয়ে দিই, এটার একটা নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি, এটা তারের একটা নাম দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, আরেকটা নাম দিয়ে দিচ্ছি ডিই, এভাবে ভাগ করে দিলাম। তো বিসি অংশে, প্রথমে বলছি বিসি অংশে বা হচ্ছে এই বিসি তারের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে এর এইটুকু অংশের মধ্য দিয়ে, তার জন্য চৌম্বক ক্ষেত্র কি হবে? তার জন্য আমাকে কি করতে হবে? আমাকে বুড়ো আঙ্গুলটা কোন দিকে রাখতে হবে? যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেদিকে বুড়ো আঙ্গুলটা রাখতে হবে, রেখে দিয়ে এবার কি করতে হবে? হাতটাকে ভাঁজ করতে হবে। এই ভালো করে হাতটা খেয়াল করো, বি থেকে সি এর দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, নিচ থেকে উপরের দিকে, তো যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেদিকে আমার বুড়ো আঙ্গুলটা রাখতে হবে, রেখে দিয়ে বাকি আঙ্গুলগুলোকে আমি ফোল্ড করব বা ভাঁজ করব। এবার আঙ্গুল, বাকি চারটে আঙ্গুল যেদিকে ভাঁজ হচ্ছে সেই দিকটাই হবে তড়িৎ প্রবাহের অভিমুখ। তো বাকি আঙ্গুলগুলো কোন দিকে ভাঁজ হচ্ছে? দেখো, কারেন্ট হচ্ছে ঘড়ির কাঁটার দিকে না ঘড়ির কাঁটার বিপরীতে? এরকম হচ্ছে না, ঘড়ির কাঁটা কোন দিকে প্রবাহিত হয়? এই দিকে। আর ভাঁজ করলে কোন দিকে হচ্ছে? দেখো, কোন দিকে হচ্ছে? দেখো, উল্টো দিকে। তার মানে এই অংশে উৎপন্ন তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হচ্ছে? ঘড়ির কাঁটার বিপরীতে। ঠিক আছে, তো এই সূত্রের সাহায্যে আমরা কোনো খুব সহজ উপায়ে শুধুমাত্র কি করব? যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই দিকে হচ্ছে বুড়ো আঙ্গুলটা রাখবো এবং বাকি আঙ্গুলগুলোকে হচ্ছে যেদিকে ফোল্ড হচ্ছে সেদিকে ফোল্ড করব। তো বাকি আঙ্গুলগুলোর অগ্রভাগ যেদিকে ফোল্ড হচ্ছে বা বাকি আঙ্গুলগুলো যেদিকে ফোল্ড হচ্ছে বা মুড়িয়ে যাচ্ছে সেই দিকটাই হবে এই তারের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। তো ঘড়ির কাঁটার কোন দিকে হচ্ছে? ঘড়ির কাঁটার বিপরীতে হচ্ছে। ঘড়ির কাঁটার হচ্ছে অভিমুখ কোনটা? ঘড়ির কাঁটার অভিমুখ কোন দিকে হয়? ঘড়ির কাঁটার অভিমুখ কোন দিকে হয়? এই দিক থেকে এই দিকে, তাই তো? এটা হচ্ছে ঘড়ির কাঁটার অভিমুখ, এইভাবে ঘুরি ক্লকওয়াইজ, আর এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, এবার হচ্ছে এই অংশে, এবি অংশে, তাহলে বিসি অংশে কোন দিকে হলো? অ্যান্টি ক্লকওয়াইজ লিখে দিচ্ছি। তো আমরা অভিমুখ বলতে কিন্তু এইভাবে বুঝাবো, আইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ, পূর্ব পশ্চিম, এইভাবে কিন্তু বলবো না আমরা। ঠিক আছে, এভাবে বুঝতে সুবিধা। এবার ধরো এবি অংশে, এবি পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই তারের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে তার জন্য কি হবে? চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তো এই অভিমুখ কি করে বুঝবো? একই নিয়ম, যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে হচ্ছে ফোল্ড করব, যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে বুড়ো আঙ্গুলটাকে রাখবো, রেখে বাকি আঙ্গুলগুলো ফোল্ড করব। তো বাকি আঙ্গুলগুলো কোন দিকে ফোল্ড হচ্ছে? দেখো, এই দিকে, তাই তো? তার মানে এখানে যে হচ্ছে সৃষ্টি হচ্ছে তার অভিমুখ কোন দিকে হচ্ছে? নিচ থেকে উপরের দিকে, এই দিকে। তাহলে এখানেও কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজই হচ্ছে। ঠিক আছে, এইভাবে আমরা প্রত্যেকটা তারের জন্য কিন্তু বের করতে পারবো খুব সহজে। আচ্ছা, এবার ভাবো যে বিসি তারের জন্য যেদিকে হচ্ছে ডিই অংশের জন্য বা ডি তারের জন্য তার বিপরীত দিকে হওয়া উচিত, কারণ বিসি অংশে যেদিকে কারেন্ট যাচ্ছে ডিই অংশে কিন্তু তার বিপরীত দিকে কারেন্ট যাচ্ছে। এবার হচ্ছে ডি অংশে কি হওয়া উচিত? ক্লকওয়াইজ হওয়া উচিত। এবার দেখো তাই কিন্তু হবে। এবার ডিই অংশে আমরা বের করছি, এবার হচ্ছে আমরা ডিই অংশে বের করছি। তো ডি অংশে বিসি অংশের বিপরীত হওয়া উচিত,
দেখো এবার ডি অংশে কোন দিকে হবে, দেখো কোন দিকে কারেন্ট যাচ্ছে, ডি থেকে ই এর দিকে। তো এদিকে হচ্ছে আমরা বুড়ো আঙ্গুল করলাম, এবার হাতটাকে মুড়ালাম। এবার হাতটা দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবার হচ্ছে বাকি আঙ্গুলগুলো, বুড়ো আঙ্গুলকে হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখে রেখে বাকি আঙ্গুলকে ভাঁজ করলাম। তো বাকি আঙ্গুলগুলো কোন দিকে ভাঁজ হচ্ছে দেখো, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, কোন দিকে ভাঁজ হচ্ছে, এইভাবে না, ক্লকওয়াইজ হচ্ছে না, এই তারের জন্য কোন দিকে হচ্ছে, তার মানে ঠিক মতো খেয়াল করো, বুড়ো আঙ্গুলটা কোন দিকে রেখেছি, তড়িৎ প্রবাহের অভিমুখে, বাকি আঙ্গুলকে ভাঁজ করলাম, কোন দিকে হচ্ছে, ক্লকওয়াইজ। তার মানে বি অংশে কোন দিকে হচ্ছে, ক্লকওয়াইজ। ঠিক আছে, তো তার মানে কেন উল্টো হলো, কারণ বিসি অংশে যাচ্ছিল যেদিকে তো তড়িৎ প্রবাহিত হচ্ছিল, ডি অংশে তার হচ্ছে বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই জন্য অভিমুখে চেঞ্জ হয়ে যাবে, যেটা আমরা অস্ট্রেলিয়ার পরীক্ষা থেকে জানলাম। ঠিক আছে, তো দক্ষিণ মুষ্টি হস্ত নিয়মটা কিন্তু তোমাদের হচ্ছে আমরা এরপরে হচ্ছে বারবার চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্ণয় করার জন্য এটা ব্যবহার করব। এছাড়া আরেকটা হচ্ছে নিয়ম আছে ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়ম, ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়ম, কিন্তু যেহেতু এটা তোমাদের সিলেবাসে নেই আর এই নিয়মের সাহায্যে আমরা সহজে বের করতে পারবো, সেই জন্য ওটা আর বলছি না। ঠিক আছে, ওটা রিভিশনের সময় পরে আবার কখনো বলে দেবো। তো এই সাহায্যে আমরা কি করতে পারবো, দক্ষিণ হস্তমুষ্টি নিয়মের সাহায্যে কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার চারপাশে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে তার অভিমুখ আমরা নির্ণয় করতে পারবো খুব সহজ। যা যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেদিকে বুড়ো আঙ্গুলটা রাখবো, বাকি আঙ্গুলগুলো যেদিকে ফোল্ড হচ্ছে সেদিকে ফোল্ড করব। তো আঙ্গুলগুলো যেদিকে ফোল্ড হচ্ছে বা ভাঁজ হচ্ছে সেই দিকটাই হবে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের অভিমুখ ওই পরিবাহী তারের জন্য। আচ্ছা, ডিটা কি ক্লকওয়াইজ হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এবি না, হ্যাঁ এটা কিন্তু ডি করেছি, হ্যাঁ এটা কিন্তু ডি করেছি, কিন্তু এবিটা আগে লেখা ছিল বলে ই করেছি। হ্যাঁ, ডি কিন্তু হচ্ছে ক্লকওয়াইজই হবে, ডি তো ক্লকওয়াইজই বলেছি, শুধু ওখানে এবিটা আগে থেকে লেখা ছিল ওই জন্য এটা হয়ে গেছে। এখানে ঠিকই বলেছি, কিন্তু এবিটা আগে থেকে লেখা ছিল এখানে, ওই জন্য ওটার পাশে হয়ে গেছে, ডিটা ক্লকওয়াইজই হবে। এই যে এদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, আঙ্গুলগুলো হচ্ছে কোন দিকে ভাঁজ হচ্ছে, ঘড়ির কাঁটার দিকে, সেই জন্য। ঠিক আছে, তো এই হচ্ছে দক্ষিণ হস্তমুষ্টি নিয়ম। তো দক্ষিণ হস্তমুষ্টি নিয়ম কিন্তু পরীক্ষাতে লিখতে দেয় স্টেটমেন্ট, তখন এই জিনিসটা খুব সহজে বলতে পারবে যে হচ্ছে যে কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখে যদি হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠকে হচ্ছে রাখা হয় এবং তার ফলে বাকি আঙ্গুলগুলোর অগ্রভাগ যেদিকে হচ্ছে মুড়িয়ে যাবে বা বাকি আঙ্গুলগুলোর অগ্রভাগ উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের অভিমুখ সূচিত করবে। ঠিক আছে, তো এটা কি সবাই বুঝতে পেরেছো? কি কেউ যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে জানাও, নো লিখে জানাও বা রিপিট কিছু লিখে জানাও, তাহলে আমি হচ্ছে আরেকবার বলে দিচ্ছি। আর পড়ার সময় নিজেরাও কিন্তু এইভাবে করবে। তো পড়ার সময় তো তোমাদের হাতে পেন থাকবে বা পেন্সিল থাকবে, তখন পেন বা পেন্সিলটাকে এইভাবে করে করবে, তাহলে আরো বেশি সুবিধা হবে। এটা ধরো হচ্ছে তার, এটাকে পেন বা পেন্সিলটাকে তার ভেবে নিলে, এবার হচ্ছে এইভাবে এটাকে ধরলে, এবার তোমাদের হচ্ছে আরো সুবিধা হবে। যেদিকে কারেন্ট যাচ্ছে ওইদিকে বুড়ো আঙ্গুলকে রাখলে, এবার এটাকে মুড়িয়ে ধরলে হাতটা, এই পেনটাকে বা পেন্সিলটাকে, যেদিকে আঙ্গুলগুলো ভাঁজ হবে সেটাই হবে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। আচ্ছা, কারো কি হচ্ছে দক্ষিণ হস্তমুষ্টি নিয়মে প্রবলেম আছে তাহলে এসে জানাও, তাহলে আরেকবার এটা রিপিট করে দিচ্ছি। কারো যদি দক্ষিণ হস্তমুষ্টি নিয়ম বা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম কোনোটাতে প্রবলেম থাকে তাহলে হচ্ছে এটা জানাও। আচ্ছা, এটা থাকুক, তোমরা এটা জানাও, আর ওখানে হচ্ছে তারপরের অংশে চলে যাচ্ছি। এবার দক্ষিণ হস্তমুষ্টি নিয়ম যেটা বলছে এটা ঠিক না ভুল, এর জন্য একটা পরীক্ষা আমরা হচ্ছে দেখব। তো পরীক্ষাটা কিছুই না, যেমন ভাবে আমি হচ্ছে এঁকেছিলাম যে হচ্ছে ধরো এখানে একটা ব্যাটারি আছে, একটা তড়িৎ কোষ আছে, এটা হচ্ছে মাইনাস, এটা পজিটিভ এন্ড, এর সঙ্গে একটা তারকে যুক্ত করে দিয়েছে, তারের মধ্যে দিয়ে প্লাস থেকে মাইনাস দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এবার এই তারের মধ্যে আমরা কি করেছি, একটা হচ্ছে পিচ বোর্ড বা একটা কার্ডবোর্ডকে আমরা হচ্ছে রেখে দিয়েছি। এই কার্ডবোর্ডটা কিভাবে আছে, কিভাবে এটা বোঝাবো, এই কার্ডবোর্ডটা কিভাবে আছে, এই যে এই কার্ডবোর্ডটা কিন্তু এভাবে আছে। ঠিক আছে,
এই কার্ডবোর্ডটা কিন্তু এই যে খাতাটা, এটা ভাবো কার্ডবোর্ডটা, মানে তারের হচ্ছে অর্ধেক অংশটা ধরো হচ্ছে খাতার উপরে আছে, অর্ধেক অংশটা তারের নিচে আছে, মানে এই খাতার মধ্যে বা কার্ডবোর্ডের মধ্যে, এটাকে কার্ডবোর্ড ভাবো, এর মধ্যে ছিদ্র করে তারটাকে এর মধ্যে দিয়ে প্রবেশ করানো আছে, এটা কিন্তু এইভাবে আছে। এবার এর চারপাশে আমরা কি করেছি, এক হচ্ছে কিছুটা লোহার গুঁড়ো ছড়িয়ে দিয়েছে। এবার কি হবে, আমরা যেটা দক্ষিণ হস্তমৈষ্ঠী নিয়মে জানলাম যে যখনই এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে তার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তো আমি যেহেতু এইটুকু অংশে করেছি, তো এর চারপাশে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে, আমরা যেটা দেখলাম যে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। তো এখানে কি হবে, এবার লোহার গুঁড়োগুলো দেখবো ওরকম হচ্ছে একটা নির্দিষ্ট সজ্জায় সজ্জিত হবে। তো সেই সজ্জাটা কিরকম, সজ্জাটা হচ্ছে সমকেন্দ্রিক বৃত্তের মতো, মানে ধরো এই জায়গায় হচ্ছে ছিদ্র করা আছে, এই জায়গায় ছিদ্র করে কার্ডবোর্ডটাকে আটকানো আছে, তো যেখানে ছিদ্র করা আছে ওখানে হচ্ছে লোহার গুঁড়োগুলো খুব হচ্ছে কাছাকাছি থেকে এইভাবে অবস্থান করবে। তারপরে হচ্ছে আবার দেখবো যে আর একটু হচ্ছে গ্যাপে আরেকটা অবস্থান করেছে, তারপরে হচ্ছে আরেকটা গ্যাপে অবস্থান করেছে, তারপরে যত যত দূরে যাচ্ছে এই সমকেন্দ্রিক বৃত্তটা কিন্তু দেখবো যে লোহার গুঁড়োগুলো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তার কারণ যত দূরে যাবে তত কি হবে, আকর্ষণ বল কমতে থাকবে চৌম্বক ক্ষেত্রে। একদম কাছে যেটা থাকবে সেখানে দেখবো যে লোহার গুঁড়োগুলো কিভাবে আছে, একদম হচ্ছে সম্পূর্ণ হচ্ছে মানে কোনো ফাঁকা ফাঁকা অংশ নেই। যত দূরে যাব তত দেখবো হচ্ছে এইভাবে লোহার গুঁড়োগুলোর মধ্যে ডিস্টেন্স বেড়ে গেছে, তার কারণ দূরত্ব বাড়ার জন্য হচ্ছে আকর্ষণ বেড়ে গেছে, তার ফলে চৌম্বক ক্ষেত্রের প্রভাব কমে গেছে। তো এই চৌম্বক ক্ষেত্র এই জিনিসটা আসলে কি, এটা হচ্ছে তারের মধ্য দিয়ে কারেন্ট যাওয়ার ফলে এক ধরনের চৌম্বকীয় বল সৃষ্টি হচ্ছে, এই বলটাকে কিন্তু আমরা বলছি চৌম্বক ক্ষেত্র। যেমন আমরা তড়িৎ ক্ষেত্র পড়েছিলাম, তোদের বুঝিয়েছিলাম তড়িৎ ক্ষেত্র, যে কোনো আধান রাখলে তার চারদিকে কি হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে তার হচ্ছে সেই আধানের একটা প্রভাব বর্তমান থাকছে, তাই না? এটাকে আমরা বলেছিলাম তড়িৎ ক্ষেত্র। তেমন চৌম্বক ক্ষেত্র হচ্ছে অনেকটা একই রকম জিনিস, যখনই কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে তার চারদিকে একটা চুম্বকীয় বল সৃষ্টি হচ্ছে, মানে ওই তারকে কেন্দ্র করে একটা এলাকা সৃষ্টি হচ্ছে, যে এলাকার মধ্যে ওর চুম্বকীয় প্রভাবটা বর্তমান থাকবে, বা যে এলাকার মধ্যে ও হচ্ছে একটা ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই করতে পারবে, সেই ক্ষেত্রটাকে আমরা বলছি হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এবার এটা কিভাবে বিস্তৃত থাকে, তো যেমন এই কার্ডবোর্ডের পরীক্ষার সাহায্যে আমরা বুঝতে পারলাম যে চৌম্বক ক্ষেত্রটা সমকেন্দ্রিক বৃত্তের আকারে হচ্ছে সজ্জিত থাকে, সেই জন্য লোহার গুঁড়োগুলো কি হয়েছে সমকেন্দ্রিক বৃত্তের আকারে ছড়িয়ে পড়েছে। যদি অন্য কোনো ভাবে হতো, যদি হচ্ছে চতুর্ভুজ বা ত্রিভুজ বা অন্য কোনো আকারে চৌম্বক ক্ষেত্র বর্তমান থাকতো, তাহলে লোহার গুঁড়োগুলো সেরূপ আকার নিয়ে নিত, কিন্তু লোহার গুঁড়োগুলো কিন্তু নিজে থেকেই হচ্ছে সমকেন্দ্রিক বৃত্তের আকারে ছড়িয়ে পড়েছে। তো তার মানে আমরা একটা ধারণা করতে পারি যে চৌম্বক ক্ষেত্র অনেকটা সমকেন্দ্রিক বৃত্তের মতো আচরণ করে। ঠিক আছে, পরীক্ষাটা কি বুঝতে পারলে? যে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার মধ্যে আমরা কি করেছি, একটা ছিদ্র করে একটা কার্ডবোর্ডকে হচ্ছে দিয়ে দিয়েছি, মানে এই তারের মধ্যে কিন্তু হচ্ছে কার্ডবোর্ডটা যুক্ত আছে, উপর দিকেও এইভাবে তার আছে, নিচের দিকেও তার আছে। এবার উপরে আমরা কিছু লোহার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, তো লোহার গুঁড়োগুলো দেখছি এরকম সমকেন্দ্রিক বৃত্তের আকারে ছড়িয়ে পড়েছে। তো তার মানে লোহার গুঁড়োগুলোর উপর কি হয়েছে, একটা চৌম্বক বল কাজ করেছে, কারণ আমরা জানি লোহার গুঁড়ো কি দিয়ে আকৃষ্ট হয়, চৌম্বক দিয়ে আকৃষ্ট হয়। তার মানে এই তারের মধ্যে চৌম্বক তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য, যেটা আমরা আগেই দেখলাম পোস্টেটের পরীক্ষাতে, যে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, তার প্রভাবেই হচ্ছে লোহার গুঁড়োগুলো এইভাবে সজ্জিত হয়ে গেছে। এবার লোহার গুঁড়োগুলো এইভাবে সজ্জিত হলো কেন, তার কারণ হচ্ছে যে, বা তার মানে হচ্ছে যে লোহার গুঁড়োগুলোর উপর যে চৌম্বক বল প্রযুক্ত হয়েছে সেটা অভিমুখটা এরকম, তাই তো, এই সমকেন্দ্রিক বৃত্তের মতো, সেই জন্য এইভাবে সজ্জিত হয়ে গেছে। আর কি দেখতে পারবো, যে যেখানে ছিদ্র করা হয়েছে সেখানে লোহার গুঁড়োগুলো কিন্তু খুব হচ্ছে পরস্পরের সঙ্গে লেগে থাকবে, বা চৌম্বক ক্ষেত্র স্ট্রং হবে। যত দূরে যাবো তত দেখবো যে লোহার গুঁড়োগুলোর মধ্যে গ্যাপ বৃদ্ধি পেয়েছে, বা লোহার গুঁড়োগুলো ছাড়া ছাড়া হয়ে গেছে। তার মানে যেটা আমরা সহজে বুঝতে পারছি যে এই তারের জন্য চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, তো তার থেকে যত দূরে যাব তত কি হবে, চৌম্বক ক্ষেত্রের প্রভাবটা কমতে থাকবে, বা চুম্বকীয় বলের প্রভাবটা কমতে থাকবে। তো এই পরীক্ষাটা কি বুঝতে পারলে দক্ষিণ হস্তমৈষ্ঠী নিয়মের? একটু কমেন্টে জানাও, বা কেউ না বুঝে থাকলে কমেন্টে জানাও, বা হচ্ছে রিপিট কথাটা লিখে দাও। তো এই পরীক্ষাগুলো কিন্তু তোমার পরীক্ষাতে সাধারণভাবে দেয় না, এর ফলাফলটা তোমরা হচ্ছে বা এখান থেকে কি বুঝতে পারলে, এখান থেকে কোনো ফান্ডামেন্টাল কোনো কোয়েশ্চেন দিতে পারে। ঠিক আছে,
তো এখান থেকে আরেকটা জিনিস বুঝতে পারলাম যে চৌম্বক ক্ষেত্র কিভাবে বিস্তৃত থাকে, হচ্ছে সমকেন্দ্রিক বৃত্তের মতো। আর যত দূরবর্তী হচ্ছে স্থানে যাব বা হচ্ছে যত বাইরে যাব, যদি আরো বাইরে যাই তাহলে দেখবো যে চৌম্বক ক্ষেত্রের প্রভাব থাকবে কিন্তু খুবই ক্ষীণ হয়ে যাবে। এখানে লোহার গুঁড়োগুলো দেখবে একদম আলগা হয়ে যাবে, একদম আরো বেশি ফাঁকা ফাঁকা থাকবে, কারণ দূরত্ব বাড়ার জন্য চুম্বক ক্ষেত্রের প্রভাব কমে গেছে। আর চৌম্বক ক্ষেত্র জিনিসটা আসলে কি, কোন চুম্বকের চারদিকে যে অঞ্চল পর্যন্ত তার প্রভাব বর্তমান থাকে সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তো যেহেতু এই পরিবাহী তারটা একটা চুম্বকের মতো আচরণ করছে, নিজে চুম্বক না কিন্তু পরিবাহী তারের মধ্যে তড়িৎ প্রবাহিত হলে তার চারদিকে একটা হচ্ছে চুম্বকীয় প্রভাব সৃষ্টি হচ্ছে, তার জন্য এই পরিবাহী তারটাকে আমরা একটা চুম্বকের মতো ধরে নিতে পারি, কিন্তু নিজে চুম্বক না, সেটা আমরা ওরসনের পরীক্ষাতে পেয়েছি। ঠিক আছে, তো চৌম্বক ক্ষেত্র। এবার আচ্ছা, এবার আরেকটা টার্ম পড়বো, এখানে কিছু কিছু নতুন টার্ম পড়বো আমরা। চৌম্বক বলরেখা, এর সঙ্গে রিলেটেড চৌম্বক বলরেখা বা ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স। চৌম্বক বলরেখা, এখানে কিছু কিছু নতুন টার্মগুলো তোমরা জানতে পারবে। চৌম্বক বলরেখা বা ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স। তো চৌম্বক বলরেখা কি, আচ্ছা চৌম্বক ক্ষেত্র কি, এই জিনিসটা হচ্ছে আরেকবার ভালো করে বোঝায়। চৌম্বক ক্ষেত্র যেমন কোনো আধান রাখলে তার চারদিকে কি হবে, একটা দূরত্ব পর্যন্ত বা একটা অঞ্চল পর্যন্ত সেই আধানের হচ্ছে প্রভাব অনুভূত হবে, যাকে আমরা তড়িৎ ক্ষেত্র পড়েছিলাম। ঠিক তেমনি ভাবে যদি কোনো চুম্বক নিই, ধরো এটা একটা দণ্ড চুম্বক নিলাম বা বার ম্যাগনেট, এটা উত্তর এটা দক্ষিণ, তো এই চুম্বকের চারদিকেও কিন্তু একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত চুম্বকের প্রভাবটা বর্তমান থাকবে। যেমন ধরো এখানে একটা চুম্বক রেখেছি, এবার এটা ধরো একটা লোহার টুকরো, তো এটাকে ধরো আমি এখানে রেখেছি, তো দেখছি কোনো আকর্ষণ অনুভূত হচ্ছে না বা টানছে না। এটা যখনই আমরা কাছে নিয়ে যাব তখনই দেখবো যে চুম্বকটা কিন্তু লোহার টুকরোটাকে আকর্ষণ করছে, তার ফলে আমরা একটা হচ্ছে এইদিকে একটা টান অনুভব করবো। তো যে অঞ্চল পর্যন্ত টান অনুভব করবো সেটাই হচ্ছে চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, তো এবার এই যে এখানে দেখলাম যে তারের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার ফলে লোহার গুঁড়োগুলো আটকে গেল কেন, তার কারণ যখনই কোনো পরিবাহী তারের মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেই পরিবাহী তারটা তখন একটা চুম্বকীয় প্রভাব সৃষ্টি করছে। পরিবাহী তারটা নিজে তো চুম্বক হচ্ছে না, কিন্তু তার চারিদিকে একটা চুম্বকীয় প্রভাব সৃষ্টি করছে। সেই চুম্বকীয় প্রভাবের জন্য হচ্ছে লোহার গুঁড়োগুলো এইভাবে বিনষ্ট হয়ে গেছে। এই যে চুম্বকীয় প্রভাব বা যে অঞ্চল পর্যন্ত প্রভাব থাকছে সেটাকে কিন্তু আমরা বলছি চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, ঠিক যেমনি ভাবে এই চুম্বকের যে অঞ্চল পর্যন্ত চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ বল আমরা অনুভব করতে পারবো, সেই অঞ্চলটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। ঠিক এরকম। এবার চৌম্বক বলরেখা কি, দেখো চৌম্বক বলরেখা হচ্ছে যে এই যে এখানে যে দেখলাম যে লোহার গুঁড়োগুলো এইভাবে সজ্জিত হয়ে গেছে, ঠিক আছে, তো চৌম্বক বলরেখা এগুলোই কিন্তু চৌম্বক বলরেখা। তো চৌম্বক বলরেখা আসলে কিন্তু কাল্পনিক, হ্যাঁ, চৌম্বক বলরেখা আসলে কিন্তু কাল্পনিক। তো যেহেতু লোহার গুঁড়োগুলো এইভাবে সজ্জিত হয়ে গেছে, তো আমরা ধরে নিতে পারি যে এই অংশগুলোতে কেবলমাত্র চুম্বকের আকর্ষণ ক্ষমতা বা বিকর্ষণ ক্ষমতা বজায় আছে। ঠিক আছে, যেহেতু লোহার গুঁড়োগুলো এইভাবে সজ্জিত হয়ে গেছে, তো আমরা মনে করতে পারি যে চুম্বকের যে আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা সেটা কেবলমাত্র এই যে হচ্ছে রেখাগুলো, এই রেখা বরাবরই হচ্ছে বর্তমান আছে। কিন্তু আসলে কিন্তু তা নয়, আসলে কিন্তু সমস্ত অংশেই বর্তমান আছে। ঠিক আছে, কিন্তু লোহার গুঁড়োগুলো এইভাবে বিন্যস্ত হয়ে গেছে বলে আমরা এরকম বলতে পারি। তো এগুলোই কিন্তু আমরা বলছি চৌম্বক বলরেখা। তো চৌম্বক বলরেখা কি বা চৌম্বক বলরেখা কিভাবে ডিফাইন করা হয়, দেখো ধরো হচ্ছে যে এটা একটা দণ্ড চুম্বক নিলাম। আচ্ছা, এদিকে উত্তর মেরুটা করি তাহলে বোঝাতে সুবিধা হবে। ধরো এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। এবার এখানে কি করব, যদি একটা বিচ্ছিন্ন উত্তর মেরুকে আমরা নিয়ে আসতে পারি, যদি একটা বিচ্ছিন্ন উত্তর মেরুকে আমরা নিয়ে আসতে পারি, যদি একটা বিচ্ছিন্ন উত্তর মেরুকে আমরা এখানে নিয়ে আসতে পারি, তো বিচ্ছিন্ন উত্তর মেরু কিন্তু এমনিতে পাওয়া সম্ভব নয়। কারণ জানো যে কোনো চুম্বককে যতই ছোট করা হোক না কেন, সেটা সবসময় উত্তর দক্ষিণ দুটো প্রান্তই থাকে। কিন্তু তো তবুও আমরা হচ্ছে যদি সূচি চুম্বক ব্যবহার করি, সূচি চুম্বক কি একদম সূচের মতো পাতলা চুম্বক, তার ক্ষেত্রে কিন্তু যদি আমরা ওটাকে হচ্ছে কোনো আবদ্ধ স্থানে রেখে দিই তাহলে কিন্তু ওরকম একটা প্রভাব সৃষ্টি করা যায়। তো যাই হোক, তো চুম্বক বলরেখা জিনিসটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব, যে এটা ধরো একটা দণ্ড চুম্বক, এটা উত্তর একটা দক্ষিণ মেরু। এবার এইখানে আমরা একটা সূচি চুম্বক বা হচ্ছে একটা বিচ্ছিন্ন উত্তর মেরু রাখলাম, তাহলে কি হবে, এই হচ্ছে
উত্তর মেরুটা একে কি করবে, বিকর্ষণ করবে, দূরে ঠেলে দিবে, আর দক্ষিণ মেরুটা কি করবে, একে আকর্ষণ করবে। আবার এই হচ্ছে বিচ্ছিন্ন উত্তর মেরুকে আমি এখানে রাখলাম, তাহলে কি হবে, আবার উত্তর মেরুটাকে বিকর্ষণ করবে, দক্ষিণ মেরুটাকে এদিকে টেনে নেবে। তো এইভাবে যদি আমরা বিভিন্ন জায়গায় এই উত্তর মেরুটাকে হচ্ছে রেখে দিই, তাহলে দেখবো যে এরকম একটা অঞ্চল জুড়ে ওর হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কাজ করছে। আবার ধরো এই বিচ্ছিন্ন উত্তর মেরুকে আমি এখানে রাখলাম, তাহলে কি হবে, উত্তর মেরুটাকে বিকর্ষণ করবে, দক্ষিণ মেরুটাকে আকর্ষণ করবে। আবার আমি এখানে রাখলাম উত্তর মেরুটাকে, তাহলে উত্তর মেরুটা আবার একে বিকর্ষণ করবে, দক্ষিণ মেরুটা আবার একে আকর্ষণ করবে। তার ফলে আমরা এরকম একটা চিত্র পেয়ে যাব। ঠিক আছে, তো সেই জন্য চুম্বক বলরেখা আমরা কিভাবে সংজ্ঞায়িত করি, যে হচ্ছে চুম্বক বলরেখার সংজ্ঞাটা এরকম বলবো যে কোনো চুম্বকের হচ্ছে চতুর্পার্শ্বে বা কোনো চুম্বকের পারিপার্শ্বিক অঞ্চলে যদি একটা বিচ্ছিন্ন উত্তর মেরু রেখে দেওয়া হয়, তাহলে সেই বিচ্ছিন্ন উত্তর মেরুটা যে পথে গমন করে বা যেদিকে যায় সেটাই হচ্ছে চুম্বক বলরেখা। ঠিক আছে, চুম্বক বলরেখা কি, যদি কোনো চুম্বকের চারিপাশে কোনো বিচ্ছিন্ন উত্তর মেরু, মানে শুধু উত্তর মেরু আমরা রেখে দিচ্ছি, যদিও সেটা বাস্তবে সম্ভব নয় কিন্তু বিশেষ প্রক্রিয়ার সাহায্যে করা সম্ভব। যদি বিচ্ছিন্ন উত্তর মেরু রেখে দিই তাহলে সেটা যে পথে গমন করছে সেটাই হচ্ছে চুম্বক বলরেখা। তো তার মানে হচ্ছে যে এখানে যে লোহার গুঁড়োগুলো আমরা রেখে দিয়েছিলাম, তো এই লোহার গুঁড়োগুলো যেভাবে হচ্ছে সজ্জিত হয়েছে, যদি আমরা এই পথে বিচ্ছিন্ন উত্তর মেরুকে রেখে দিই তখন দেখবো যে বিচ্ছিন্ন উত্তর মেরুগুলো কিন্তু এই বরাবরই হচ্ছে গমন করবে। তার মানে এগুলোকে আমরা কিন্তু বলতে পারি চুম্বক বলরেখা। ঠিক আছে, তো চুম্বক বলরেখা আসলে কিরকম হবে যদি ভালো করে ছবিটা আঁকা যায়, উত্তর দক্ষিণ চুম্বক বলরেখা সেই জন্য সবসময় কোন দিক থেকে শুরু হবে, দেখো কোন দিকে ঠেলে পাঠিয়ে দিচ্ছিল, এই দিকে ঠেলে পাঠিয়ে দিচ্ছিল, আর দক্ষিণ মেরুটা নিচের দিকে টানছিল, তার ডিরেকশনটা কোন দিকে হচ্ছে, উত্তর থেকে দক্ষিণ দিকে। সেই জন্য সবসময় চুম্বক বলরেখার অভিমুখ কোন দিকে ধরা হয়, উত্তর থেকে দক্ষিণ দিকে। অর্থাৎ চুম্বক বলরেখাগুলো উত্তর মেরু থেকে শুরু হয় এবং দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়। এরকম মাঝে কিন্তু অসংখ্য হতে পারে। ঠিক আছে, এরকম মাঝে অসংখ্য হতে পারে, আমি যে গ্যাপগুলো দিচ্ছি বোঝানোর সুবিধার জন্য, কিন্তু আসলে কিন্তু এরকম অসংখ্য হতে পারে। তো এইভাবে আমরা চুম্বক বলরেখাকে বোঝাই। তার মানে চুম্বক বলরেখা আসলে কি, আসলে হচ্ছে কোনো চুম্বকের চারদিকে যে চুম্বক ক্ষেত্র বা যে চুম্বকীয় বল কাজ করে সেটা কোন রেখা বরাবর বা হচ্ছে কোন রাস্তা বরাবর কাজ করে, সেটাই হচ্ছে চুম্বক বলরেখা। যেমন ধরো তুমি বাড়ি থেকে বেরোলে, এবার হচ্ছে তার জন্য নির্দিষ্ট হচ্ছে লেন বা রাস্তা করা হচ্ছে, সেই রাস্তা বরাবরই আমরা যেতে পারি। কিন্তু ধরো যে বাড়িগুলো আছে ওগুলোকে যদি ভেঙে দিয়ে বা ওগুলোর মধ্য দিয়ে যদি কোনো রাস্তা করা হয় তাহলেও কিন্তু হচ্ছে নতুন রাস্তা তৈরি হতে পারে। কিন্তু আমরা যেভাবে হচ্ছে কি বলে স্ট্রাকচার বানিয়েছি রাস্তার, বা যেভাবে আমরা রাস্তা তৈরি করেছি কেবলমাত্র সেই রাস্তা বরাবরই আমরা এগোতে পারি। তো ঠিক তেমনি ভাবে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা কিন্তু সব অঞ্চলেই আছে, কিন্তু এগুলোকে রাস্তার মতো ভাবতে পারো, যে রাস্তা দিয়ে চুম্বকের হচ্ছে প্রভাবটা বর্তমান থাকছে। যেমন আমরা যে রাস্তা বরাবর যেতে পারবো সেটাকে আমরা রাস্তা বলি, কিন্তু আমরা কিন্তু নতুন রাস্তা চাইলে তৈরি করতে পারবো। ঠিক আছে, তো এমন কোনো ব্যাপার নেই যে যেখানে রাস্তা এক্সিস্ট আছে শুধুমাত্র সেটাই রাস্তা হবে, আমরা যে কোনো দিকে কিন্তু রাস্তা তৈরি করতে পারি, তাই না? কোনো বাড়ি ভেঙে দিয়ে বা হচ্ছে সরকার চাইলে অন্যরকম কোনোভাবে রাস্তা তৈরি করতে পারে। তো এই চুম্বক বলরেখাগুলো ভাবো যে হচ্ছে সেই রাস্তা বা সেই রেখা বা সেই লাইন, যে লাইন বরাবর চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা বজায় থাকবে। তো এগুলো কিন্তু আমরা বলি কাল্পনিক একটা রেখা, তার কারণ এর মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে। ঠিক আছে, অন্য দিকে যে কোনো দিকে থাকতে পারে, কিন্তু আমরা পরীক্ষার মাধ্যমে এরকম একটা চিত্র পেয়ে থাকি, সেই জন্য আমরা হচ্ছে এইভাবে বুঝিয়ে থাকি চুম্বক বলরেখা। তো তার মানে চুম্বক বলরেখা জিনিসটা কি, চুম্বক বলরেখা হচ্ছে এমন কতকগুলো কাল্পনিক রেখা যে রেখা বরাবর চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা হচ্ছে আমরা বুঝতে পারি, খুব সহজ করে বলি। আর এটার সংজ্ঞা কিভাবে বলবো বা কিভাবে সংজ্ঞায়িত করব, বা চুম্বক বলরেখা কাকে বললে কি বলবে, তখন কিন্তু এইভাবে বলবে না, আমাদের যে সংজ্ঞা ঠিক করেছি সেইভাবে বলবে, যেভাবে বুঝালাম যে কোনো চুম্বকের চতুর্দিকে যদি একটা বিচ্ছিন্ন উত্তর মেরুকে রেখে দেওয়া হয়, তাহলে ওই বিচ্ছিন্ন উত্তর মেরু যে পথে গমন করে সেই পথ বা রেখাটাই হচ্ছে চুম্বক বলরেখা। ঠিক আছে, এবার চুম্বক বলরেখার অভিমুখ কি করে জানবো, যে এই যে চুম্বক বলরেখা মানে কি, যে রেখা বরাবর চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ বলটা অনুভব করতে পারছি। এবার কোনো নির্দিষ্ট বিন্দুতে, ধরো এই বিন্দুতে আমি জানতে চাইছি যে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ বলটা কোন দিকে কাজ করছে,
বা ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোনটা, তখন আমাকে কি করতে হবে, এই বিন্দুর উপর কি দিয়ে আমাকে একটা স্পর্শক টানতে হবে। তো স্পর্শকের অভিমুখ যা হবে সেটাই হবে ওই বিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। ঠিক আছে, আবার বলছি, এগুলো হচ্ছে চৌম্বক বলরেখা, মানে হচ্ছে যে রেখা বরাবর, যে লাইন বরাবর চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ বলটা অনুভূত হচ্ছে, এটা একটা কাল্পনিকভাবে আমরা ধরে নিয়েছি। তো এবার আমাকে যদি বলা হয় যে এই চৌম্বক বলরেখার উপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে, মানে কোন দিকে কাজ করছে এটা, তাহলে আমি কি করব, উত্তর থেকে দক্ষিণ দিকে কাজ করছে সেটা জানি, কিন্তু পার্টিকুলার কোন দিকে সেই বিন্দু, তখন কি করব, চৌম্বক বলরেখার উপর আমি কি করব, একটা স্পর্শক টানবো। তো স্পর্শকের অভিমুখ যেটা হবে সেটাই হবে ওই বিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। আচ্ছা, স্পর্শক মানে কি? স্পর্শক মানে তোমরা যেমন জ্যামিতিতে পড়েছো ক্লাস 10-এ, যে স্পর্শক মানে কি বোঝায়, ওই তলের উপর লম্ব। তো স্পর্শক কিন্তু যেমন তেমন ভাবে স্পর্শ করে টেনে দিলে স্পর্শক হয় না, স্পর্শক মানে হচ্ছে এই বিন্দুর উপর লম্ব। ঠিক আছে, সেই জন্য স্পর্শকের কিন্তু একটা নির্দিষ্ট অভিমুখী হবে। তো চৌম্বক বলরেখা কাকে বলে এটা তো বলে দিলাম, সেখান থেকে লিখতে পারবে। এবার তোমাদের দিতে পারে যে চৌম্বক বলরেখার কতগুলো বৈশিষ্ট্য বলো, তো সেগুলো আমি লিখে দিচ্ছি, 3-4টা পড়লেই তোমাদের যথেষ্ট, কারণ যেহেতু ম্যাক্সিমাম 3 নম্বর আসে, তো তোমাদের ম্যাক্সিমাম হয়তো 3টে বৈশিষ্ট্যই আসবে। আমি বৈশিষ্ট্যগুলো লিখে দিচ্ছি, তোমরা হচ্ছে একটু নোট করে নাও। তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, বাম দিক থেকে লিখি, চৌম্বক বলরেখাগুলি যেমন এখানে দেখলাম প্রত্যেকে শুরু হয়, উত্তর মেরু থেকে শুরু হয় এবং দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়। তো চৌম্বক বলরেখাগুলি সর্বদা উত্তর মেরু থেকে শুরু হয় এবং দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়। এবার আমরা এখানে আলোচনা থেকে বুঝতে পারলাম ডিরেকশনটা হচ্ছে ফ্রম নর্থ পোল টু সাউথ পোল, এবং দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়। ঠিক আছে, এবার তারপরে যেটা বললাম স্পর্শকের ব্যাপারটা, যে চৌম্বক বলরেখা, এগুলো তোমরা নোট করে নাও তাহলে একবারে হয়ে যাবে। চৌম্বক বলরেখার যে কোনো বিন্দুতে, চৌম্বক বলরেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, চৌম্বক বলরেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। আচ্ছা, তারপরে একটা বলতে পারো যে হচ্ছে চৌম্বক বলরেখাগুলি, যেটা একদম প্রথমে বললাম যেগুলো কিন্তু কাল্পনিক রেখা, চৌম্বক বলরেখাগুলির বাস্তবে কোনো অস্তিত্ব নেই। অস্তিত্ব বানানটা দেখে নাও ঠিক আছে নাকি, মনে হয় একটু ভুল হয়ে গেল। চৌম্বক বলরেখাগুলির বাস্তবে কোনো অস্তিত্ব নেই, এরা সম্পূর্ণ কাল্পনিক। এটাও কিন্তু অনেক সময় শর্ট কোয়েশ্চেনে দেখায় যে চৌম্বক বলরেখাগুলির বাস্তব অস্তিত্ব আছে কি নেই বা এরকম, তখন কিন্তু মনে রাখবে যে কোনো বাস্তব অস্তিত্ব নেই, এটা সম্পূর্ণ কাল্পনিক রেখা। হ্যাঁ, কিন্তু কাল্পনিক রেখা হলো যখন তোমরা প্র্যাকটিক্যাল করবে পরবর্তী ক্লাসে, তখন দেখবে আমরা কিন্তু এরকমই একটা চিত্র পাই। ঠিক আছে, তোমরা জাস্ট ধরে নিই যে ওই রেখা বরাবর বজায় থাকে, কিন্তু অন্য মাঝে বা আশেপাশে আরো অসংখ্য রেখাও হতে পারে। এবার হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে দুটি চৌম্বক বলরেখা কিন্তু কখনো পরস্পরকে ছেদ করে না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। দুটি চৌম্বক বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না।
দুটি চুম্বক বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না। এবার কেন, এই ব্যাখ্যাটাও হচ্ছে প্রয়োজন। আচ্ছা লিখে নাও আগে, তারপরে বলছি। এই ব্যাখ্যাটাও কিন্তু খুব দেয় যে দুটি চুম্বক বলরেখা পরস্পরকে ছেদ করে না কেন। আচ্ছা লেখাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে তো? কোনো প্রবলেম নেই তো? কোনো প্রবলেম হলে কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? যদি কথা শোনার ক্ষেত্রে বা বোর্ডে লেখার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু কমেন্টে জানাবে। আচ্ছা আগে লিখে নাও, একবার কি বলে দেবো আর একবার। লাস্টটা লিখেছি দুটি চুম্বক বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না। আচ্ছা এবারে হচ্ছে 4 নম্বর যেটা লিখেছি, দুটি চুম্বক বলরেখা পরস্পরকে ছেদ করে না, এর ব্যাখ্যাটা কেন ছেদ করতে পারে না। দেখো তবে কি বললাম যে চুম্বক বলরেখার যে কোনো বিন্দুতে যদি একটা স্পর্শক অঙ্কন করি তাহলে ওই স্পর্শকের যে অভিমুখ হবে সেটাই হবে ওই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের অভিমুখ। এবার একটা বিন্দুতে কিন্তু চুম্বক বলরেখার উপর একটা বিন্দুতে কিন্তু অভিমুখ একটাই হতে পারে। চুম্বক বলরেখার যে কোনো বিন্দুতে কিন্তু উৎপন্ন চুম্বক ক্ষেত্রের অভিমুখ একটাই হতে পারে। তখন আমরা যে দেখলাম যে হয় ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু একই বিন্দুতে একই সঙ্গে ক্লকওয়াইজ একই সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ বা দুই রকম এরকম কিন্তু কখনো হওয়া সম্ভব না, ঠিক আছে? তো আমরা এই ব্যাখ্যাটা কিভাবে করি, দুটি চুম্বক বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না কেন। তোমরা হচ্ছে ক্লাস 9-এ কি বলে শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ পড়েছিলে, মনে আছে? ওখানে কিন্তু একই রকম একটা প্রশ্ন পড়েছিল যে দুটি ধারারেখা পরস্পরকে ছেদ করে না কেন। তো তখন আমরা যেভাবে ব্যাখ্যা করেছিলাম আমরা এই ব্যাখ্যাটাও একই রকম ভাবে করতে পারি। ধরো দুটো চুম্বক বলরেখা, এটা একটা এটা একটা, এটা 1 নম্বর চুম্বক বলরেখা, এটা হচ্ছে 2 নম্বর চুম্বক বলরেখা। তো ধরলাম যে দুটো চুম্বক বলরেখা পরস্পরকে ছেদ করলো। আমরা প্রথমে ধরে নিচ্ছি যে চুম্বক বলরেখা পরস্পরকে ছেদ করলো। তো যদি পরস্পরকে ছেদ করে তাহলে আমরা ছেদ বিন্দু পেলাম। এই ছেদ বিন্দুতে আমরা কটা স্পর্শক আঁকতে পারবো? দুটো স্পর্শক আঁকতে পারবো। একটা হচ্ছে 1 নম্বর হচ্ছে চুম্বক বলরেখার উপর একটা স্পর্শক আঁকলাম, 2 নম্বর বলরেখার উপর আমরা আরেকটা স্পর্শক আঁকতে পারবো। তো তার মানে দুটি চুম্বক বলরেখা পরস্পরকে ছেদ করলে কি হবে, ছেদ বিন্দুতে আমরা দুটো স্পর্শক আঁকতে পারছি। আর স্পর্শক কি বোঝাচ্ছে? ওই বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের অভিমুখ। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে চুম্বক বলরেখার যদি পরস্পরকে ছেদ করে তাহলে ছেদ বিন্দুতে দুটো স্পর্শক পাওয়া যাবে। দুটো স্পর্শক পাওয়ার অর্থ হলো ওই বিন্দুতে চুম্বক উৎপন্ন চুম্বক ক্ষেত্রের দুটি অভিমুখ হবে, যেটা কখনোই সম্ভব নয়। কারণ কোনো নির্দিষ্ট বিন্দুতে চুম্বক উৎপন্ন চুম্বক ক্ষেত্রের কেবলমাত্র একটা নির্দিষ্ট অভিমুখী হতে পারে। কিন্তু যদি এটা পরস্পরকে ছেদ করে দুটি চুম্বক বলরেখা, তাহলে ছেদ বিন্দুতে আমি দুটো স্পর্শক পাচ্ছি। তো দুটি স্পর্শকের মানে হলো যে আমি ছেদ বিন্দুতে দুটি চুম্বক ক্ষেত্রের দুটি অভিমুখ পাচ্ছি, যেটা কখনো সম্ভব নয়। কারণ কোনো বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের কেবলমাত্র একটি নির্দিষ্ট অভিমুখ থাকতে পারে। এই জন্য কখনো দুটি চুম্বক বলরেখা পরস্পরকে ছেদ করতে পারে না, ঠিক আছে? তাহলে এরা কিভাবে বলবে? তুমি হচ্ছে প্রথমে ছবিটা এইভাবে সহজ করে বুঝিয়ে দিবে, দিয়ে কি বলবে যে যদি ধরে নেওয়া হয় যে দুটি চুম্বক বলরেখা পরস্পরকে ছেদ করে, তাহলে চিত্রানুযায়ী ছেদ বিন্দুতে আমরা ওই দুটি চুম্বক বলরেখার উপর দুটি স্পর্শক অঙ্কন করতে পারি। এর অর্থ হলো যে ওই ছেদ বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের দুটি অভিমুখ আছে, যেটা কখনোই সম্ভব নয়। কারণ আমরা জানি যে কোনো নির্দিষ্ট বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের কেবলমাত্র একটি অভিমুখ থাকতে পারে। সেই জন্য হচ্ছে দুটি চুম্বক বলরেখা কখনো পরস্পরকে ছেদ করতে পারে না। এটা বাস্তবে অসম্ভব, ঠিক আছে? বোঝা গেল? তো এখানে দুটো হচ্ছে নতুন টার্ম পড়লাম আমরা, চুম্বক ক্ষেত্র। চুম্বক ক্ষেত্র মানে হচ্ছে যে চুম্বকীয় বল কাজ করছে, আর চুম্বক বলরেখা মানে হচ্ছে যে রেখা বরাবর কাজ করছে, ঠিক আছে? এভাবে জিনিসগুলো একটু সহজ করে বুঝবে। তোমাদের প্রথম কিন্তু জিনিসগুলো কঠিন মনে হবে, কারণ তোমরা একদম নতুন পড়ছো।
তো প্রথমে একদম সিম্পলভাবে জিনিসগুলো বোঝার চেষ্টা করুন যে চৌম্বক ক্ষেত্র মানে হচ্ছে যে ক্ষেত্র বরাবর চৌম্বকের আকর্ষণ বা বিকর্ষণ বলটা কাজ করছে। তো যখনই কোনো তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে তার চারদিকে একটা হচ্ছে চুম্বক শলাকা বিক্ষিপ্ত হচ্ছে, তার মানে তার চারদিকে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। তার মানে কোনো তারের মধ্য দিয়ে কারেন্ট গেলে তার চারপাশে একটা চুম্বকীয় বল কাজ করছে, আর যে রেখা বরাবর সেই বলগুলো কাজ করছে সেই রেখাগুলোই হচ্ছে চৌম্বক বলরেখা। ঠিক আছে, কিন্তু সংজ্ঞাটা আমরা কিন্তু অন্যভাবে বলি, যেভাবে বললাম আগে। তো চৌম্বক বলরেখা থেকে তোমাদের এই বিষয়গুলো পড়তে হবে। ঠিক আছে।